ওয়ান, আমি জারিন তাসনিম। আমি আজকে তোমাদের আইসিটি ক্লাস নেব। আইসিটি হাতেখড়ি সিরিজের এর আগে কিন্তু আমরা আরও 3টি থেকে 4টি ক্লাস করে ফেলেছি। আজকে পরবর্তী ক্লাস নিতে এসেছি আমি এবার ব্র্যাক ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ছি এবং আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। খুব ভালোভাবে আজকে আমরা শিখব লজিক গেটগুলো এবং এর আগে কিছু কিছু জিনিস আমাদের ভাইয়ারা যেগুলো শিখিয়ে গিয়েছিল, আশা করছি সেগুলো আমরা একটু রিভিশন করব এবং ইমপ্লিমেন্টেশন অর্থাৎ কিভাবে সেগুলোকে কাজে লাগানো যায় সেই ব্যাপারগুলো আমরা একটু দেখব। আশা করছি তোমাদের সাথে আজকে ক্লাসটি খুবই ভালো যাবে। তোমরা প্লিজ একটু আমাকে জানিয়ে দাও আমাকে ঠিকমতো শুনতে পারছো কিনা, সবকিছু এখন ক্লিয়ার কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা এবং তোমরা কি কোথা থেকে জয়েন করেছো। আচ্ছা নাফিস, এসএসসি ক্লাস কই? এসএসসি নিয়ে আমাদের প্ল্যান আছে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই তোমাদের জন্য এসএসসি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসবো। অলরেডি আমি আজকে কিছু সাজেশনসের অর্ডার পেয়েছি, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। খুব খুব শীঘ্রই আমরা তোমাদের সামনে এসএসসি প্ল্যান নিয়ে যা যা আছে তা উপস্থাপন করতে পারবো। আজ মিডিয়া বলছে ময়মনসিংহ থেকে। এই আমার বাসাও কিন্তু ময়মনসিংহ। চাঁদপুর থেকে আছে আমাদের নুসরাত। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু বলছে আমাকে রোশানি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাইজিদ আছে পাবনা থেকে। গাজীপুর থেকে আমার কাছে সাথে জয়েন করেছে রত্না। আচ্ছা, তানিশা জয়েন করেছে টাঙ্গাইল থেকে। ওকে, শিহাবুদ্দিন রংপুর থেকে। চলো আমরা বরং ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখন আর আমাদের কোনো সাউন্ড ইস্যু নাই, সো লেটস স্টার্ট। আমরা চ্যাপ্টার 3 পড়ছিলাম সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে, আর আজকে আমরা পড়ব মূলত লজিক গেট। আচ্ছা, প্রথমে চলো আমরা বুলিয়ান ফাংশনের কিছু মৌলিক উপপাদ্য বা এগুলো পড়ে নিই। গতদিন হয়তো জাকি ভাইয়ের ক্লাসে তোমরা এই ব্যাপারগুলো অনেকটা পড়েছিলে, তারপর আমি একটু রিভিশন করানোর জন্য সবগুলো এনেছি, আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো, স্বতঃসিদ্ধগুলো আমরা ভ্যারিয়েবলের ক্ষেত্রে ব্যবহার করে কিছু মৌলিক উপপাদ্য পাই। এইগুলোকে বলা হচ্ছে মূলত মৌলিক উপপাদ্য। আমরা কি দেখতে পাচ্ছি, এই সমস্তগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য এবং এই মৌলিক উপপাদ্যগুলো আমরা বিভিন্ন সমীকরণ বা বুলিয়ান সমাধান ব্যবহার করে করতে পারি। বুলিয়ান সমাধানগুলো কি ছিল? বুলিয়ান নাম্বার সম্পর্কে আমি আমার লাস্ট ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছিলাম। বুলিয়ান নাম্বারের কথাটা কি মনে আছে? বুলিয়ান সংখ্যাগুলো কি কি? কেউ কি আমাকে কমেন্টে একটু লিখে দিতে পারবে বুলিয়ান সংখ্যাগুলো কি কি ছিল? আমি একটু দেখতে চাই বুলিয়ান সংখ্যা কি কি, কার কার মনে আছে একটু আমাকে লিখে দিতে হবে কমেন্টসে। আচ্ছা, প্রথম কমেন্ট করেছে রোহান, সে বলছে 0 এবং 1। আপু মনে পড়ছে না। শিমুল বলছে আচ্ছা আজকেই ফার্স্ট। ওকে বাইজিদ, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ও যে ওমর বলছে আমাকে 0-1, রাজা উত্তর দিয়েছে 0-1, অনেকে আমাকে 0-1 বলছে। তো আমি আরেকবার বলে দিই, বুলিয়ান সংখ্যার বুলিয়ান বলতে বোঝায় যে দুইটি হবে। হ্যাঁ, দুইটি, এবং এই সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা আছে, তা হলো একটা 0 আর একটা হচ্ছে 1। 0 দিয়ে বোঝা যায় যে কোনো কিছু না হওয়া। হ্যাঁ, নট বা কোনো কিছু, নট জাতীয় যে কোনো কিছুকে আমরা বলবো 0। আর 1 দিয়ে কি বলবো? 1 দিয়ে বোঝাবো আমরা ইয়েস। হ্যাঁ, 1 দিয়ে বোঝাবো আমরা কি বোঝাবো? ইয়েস, বা পজিটিভ কোনো কিছুকে আমরা নির্দেশ করব 1 দিয়ে। এখন যদি আমি বলি লাইটটি অফ আছে, লাইট কি আছে? অফ আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? 1 নাকি 0, কোনটা ব্যবহার করা উচিত? কেউ কি বলতে পারবে? লাইট অফ আছে, অফের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? 0 নাকি 1? দেখো, আমি প্রথমেই বলেছিলাম 0 শব্দটা বা 0 নাম্বারটা আমরা ব্যবহার করছি কিসের জন্য? একটা নেগেটিভ কোনো কিছু। লাইটটা অন থাকা মানে একটা পজিটিভ অ্যাটিটিউড দিচ্ছে আমাদেরকে, তাই না? তাহলে লাইট যখন অন থাকবে তখন আমরা বলবো 1। লাইটের ক্ষেত্রে আমরা কত লিখবো? 1 লিখবো। আর যদি এমন হয় যে লাইটটি কি অফ আছে বা বন্ধ আছে, সেই ক্ষেত্রে কি হবে? এটা একটা নেগেটিভ জিনিস বোঝাচ্ছে না? তাহলে তখন ওটা হয়ে যাবে 0। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা আসো, এখন কিছু মৌলিক উপপাদ্য আমাদেরকে দেওয়া আছে, আমরা সেইগুলো একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। প্রথমেই দেখো,
এ প্লাস 0 ইকুয়াল এ। কি কি দেওয়া আছে? এ প্লাস 0 ইকুয়াল এ, অর্থাৎ তুমি এর সাথে যদি 0 যোগ করো, কি করছি আমরা, এ আর 0 কে যোগ করছি, তাহলে রেজাল্টটা এ হবে। এটা কিন্তু খুব সহজ, যে কোনো কিছুর সাথে আমরা যদি শূন্য যোগ করি তাহলে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটাই আবার ফিরে আসে না। এটা কিন্তু বোঝানোর কোনো কিছু নেই। আচ্ছা, পরেরটা দেখি। এর সাথে যদি 1 যোগ করা হয় তখন রেজাল্ট সবসময় কি হবে? 1 হবে। কি হবে? রেজাল্ট সবসময় 1 হবে। আমি এর প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশন একটা একটা করে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিব। আমি এখন মতো শুধুমাত্র একটু টাইটেলের মতো তোমাদের কাছে পড়িয়ে যাচ্ছি। পরেরটা দেখি। এ এবং এ, এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো? সবসময় আমরা পাবো একটা এ পাবো। পরেরটাতে কি আছে? এ প্লাস এ নট, এটাকে আমরা কি বলবো? এ নট কিংবা এ বার। এই যে আমি এখানে লিখে দিই এ নট কিংবা এ বার। এই বারের কাজটাকে আমরা জানি। গত ক্লাসে কি এ বারের ক্লাসটা মানে করা হয়েছিল, বোঝানো হয়েছিল? আমাকে একটু জানাও তো যে এ বার সম্পর্কে কি আগের ক্লাসে তোমরা যারা করেছো তারা একটু আমাকে বলো এ বার সম্পর্কে পড়ানো হয়েছিল কিনা। ওমর লিখছে ইয়েস। কি এবার সম্পর্কে পড়ানো হয়েছিল? দেখি তো। হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, ধরে নিচ্ছি এবার সম্পর্কে তোমাদের পড়ানো হয়েছিল। অনেকে যেহেতু বলছো, এবার বলতে বোঝায় কি, এ যেটা থাকবে তার ঠিক অপোজিটটা প্রকাশ করবে এ বার দিয়ে। অর্থাৎ এখন আমরা কি করছি বলো তো? বুলিয়ান করছি না? প্রথমে আমি কি বলেছিলাম, বুলিয়ানের ক্ষেত্রে কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা, 0 এবং 1। সো যদি এর ভ্যালু আমরা ঠিক করতে যাই, এর ভ্যালু কিন্তু দুইটির বেশি হতে পারবে না। এর ভ্যালু হয় এটা 0 হবে, না হলে এটি 1 হবে। সো আমরা যদি বলি যে এর ভ্যালু সমান সমান 0 যদি বলি, তাহলে এ নোটের ভ্যালু কত হবে বলতে পারবে আমাকে? এর ভ্যালু যখন 0, এ নটের ভ্যালু কত, এটা কি আমাকে কেউ বলতে পারবে? চেঞ্জ লাইফ বলছে 1, তানিশা হোসেন বলেছে 1, শামিম এসকে বলছে 10, ও যে ওমর বলছে 1, নুসরাত জাহান কমেন্ট করেছে 1, আবু নাফিজ 1। প্রায় সবাই আমাকে 1 বলছে। তার মানে আমরা কি বুঝতেছি, যে এর ভ্যালু যদি 0 থাকে, এ নটের ভ্যালুটা হবে ঠিক তার উল্টো, অর্থাৎ 0 থাকলে এ নটের ভ্যালু হবে 1। এখন যদি আমি এটা উল্টে লিখতাম যে এর ভ্যালুটা আমি দিয়ে দিয়েছি 1, কত দিয়েছি? এর ভ্যালু দিয়েছি 1, তাহলে এ নটের ভ্যালু হওয়া কত উচিত? কমেন্টে জানাতে হবে এ নটের ভ্যালু কত হবে। তাটিশা আবার বলছে 0, রবিন 0, বাইজিদ 0, আশিক 0। সো সবাই আমাকে 0 অ্যান্সারটাই দিচ্ছে। অর্থাৎ এখানে কি ছিল, এ ভ্যালু আমি 1 সিলেক্ট করেছিলাম না? সো এবার মানে এই ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে বা উল্টে যাবে। তাহলে কি এখানে 1 থাকলে এবারের ভ্যালু আমরা বসাবো 0। আশা করি নট সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এর পরেরটাতে আমরা যাই, দেখো এরপরে আছে, এতটুকু আমরা পড়ছিলাম কি, অর ফাংশন বা যোগ যে ফাংশন গুলোতে আছে, হ্যাঁ, যোগ বা অ্যাডিশন যে ফাংশন গুলোতে আছে, এতক্ষণ আমরা সেটা পড়ছিলাম। এবার আমরা পড়বো অ্যাড বলতে বোঝায় মাল্টিপ্লিকেশন বা গুণ। একটা সংখ্যার সাথে আমরা আরেকটা সংখ্যাকে গুণ করব। আসো দেখি কিভাবে করা যায়। এর সাথে প্রথমে আমি কাকে গুণ করছি? 0 কে গুণ করছি। সো a ইন্টু 0, এই ভ্যালুটা কত আসছে? এই যে এটা কিন্তু একটা ভুল আছে, সম্ভবত এর আগে তোমাদের গ্রুপে আমরা ইনফর্ম করে দিয়েছিলাম। আবার আমি এই স্লাইডটা এনেছি যাতে আমি আজকে ক্লাসে তোমাদের আরেকবার দেখিয়ে দিতে পারি। 0-র সাথে কোনো কিছু গুণ করলে, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে ভ্যালু সবসময় 0ই হবে। আর 0-র সাথে যে কোনো কিছু যদি তুমি যোগ করো, তাহলে যেই ভ্যালুটাকে যোগ করেছো সেটাই ফেরত আসবে। এখন এই ক্ষেত্রে আমরা কি করলাম, 0-র সাথে a কে গুণ করে দিলাম, তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু আসবে 0, এ নয়, হ্যাঁ, এটার ভ্যালু হবে 0। ঠিক আছে, আপু এটা ঠিক করে দিল। পরেরটা দেখো, এর সাথে আমি কত মাল্টিপ্লিকেশন করছি? এর সাথে আমি 1 গুণ করছি। কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়, সেটাই আবার ফেরত আসে না? তাহলে তাই হওয়া উচিত না? এর সাথে 1 কে গুণ করলে আমার এখানে ফেরত আসবে কত? এ। এটাও ভুল আছে, এখানে কত ফেরত আসবে? এ ফেরত আসবে। ঠিক আছে, অর্থাৎ এর ভ্যালু যেটা হবে, এর ভ্যালুকে তুমি 1 এর সাথে গুণ করলে সেই এ ভ্যালুটাই ফেরত আসবে। একটু দেখি। আচ্ছা, ইরেজার কোথায়?
দেখো এর ভ্যালুটা আমি এখানে কত ধরেছি 1 ধরেছি, আমি এখন কি করতে চাচ্ছি এর সাথে আমি 0কে মাল্টিপ্লাই করছি বা a গুণন 0 করছি, তাহলে রেজাল্টটা কত আসা উচিত এর ভ্যালু 1 আমি 1 লিখলাম, তার সাথে আমি কত মাল্টিপ্লাই করব 0 মাল্টিপ্লাই করব, রেজাল্ট কত আসবে 0 আসবে। ঠিক যদি এটা তুমি অপোজিটটা করতে যে এর ভ্যালুকে তুমি ধরে নিতে কত 0 এবং a গুণন 0 করতে, তাহলে কি হতো 0 গুণন 0, রেজাল্ট কত আসতো বলো তো একটা বড় 0। অর্থাৎ এর ভ্যালু যাই হোক না কেন তার সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 গুণ করলে সেটা 0ই হবে। ঠিক আছে, আমরা কিন্তু এতটুকু শেষ করলাম, পরেরটাতে আসি। a গুণন a সমান সমান সবসময় a হবে, চলো এটাও দেখি কিভাবে a গুণন a সমান সমান সবসময় আবার এই ফেরত আসে। দেখো এর ভ্যালু কত ধরেছি আমি 1, এর ভ্যালু কত ধরেছি 1, এখন এই 1 এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব আবার এর সাথে আমি a কে মাল্টিপ্লাই করব, আলটিমেটলি কি হচ্ছে আমি 1 এর সাথে 1 কে গুণ করছি না, এর ভ্যালু 1 এই এর ভ্যালু 1, 1 গুণন 1 রেজাল্ট কত 1, একটা কিসের রেজাল্ট ছিল এর রেজাল্ট ছিল না, এর বদলে আমি কি a লিখে দিতে পারি না, বোঝা যাচ্ছে বুঝতে পারছি। অথবা এবার আমরা একটু রেজাল্টটা চেঞ্জ করে নিই, এবার আমি এর ভ্যালু ধরেছি 0, তাহলে এখন আমি কি করব a গুণন a করব, তাই না, সমান দিয়ে কি লিখব 0 গুণন 0 কত আসবে 0, 0 মানে কি a, তাহলে কি আমরা আবার a কেই ব্যাক পেলাম না, বোঝা যাচ্ছে এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি, কমেন্টে কি একটু জানিয়ে দেওয়া যায়, কমেন্টে আমাকে একটু বলতে হবে আমরা এতটুকু পর্যন্ত a গুণ a এই সমীকরণ পর্যন্ত একদম ক্লিয়ার কিনা। আচ্ছা রবিন লিখছে তানিশা হোসেন ইউ আর দ্য বেস্ট আপি, থ্যাংক ইউ উই অল আর দ্য বেস্ট। আচ্ছা মিরাজ ইয়েস জি ম্যাম, এই ম্যাম না আমি তোমাদের আপু, ম্যাম বলবেন একদম। তারপর কি বুঝছি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। শিহাবুদ্দিন এস এম স্বপ্না জি আপু, আচ্ছা ঠিক আছে, মনে হয় আমরা সব বুঝতে পেরেছি। লাস্ট সমীকরণ দেখো এ গুণন এ, এটা কি কি দেওয়া আছে, এটা বার দেওয়া আছে তাই না, চলো এটা আমরা একটু করার চেষ্টা করি। এর ভ্যালু কত দেওয়া আছে 0 দেওয়া আছে তাই না, এর ভ্যালু দেওয়া আছে 0, এখন আমি কি করব এর সাথে এ বার গুণ করব, সো এ লিখলাম আমি এ বার দিব। আচ্ছা গতবার আমরা কি করেছিলাম এর ভ্যালু যা থাকবে এ বারের ভ্যালুটা কি তার অপোজিটটা থাকবে তাই না, এর ভ্যালু যাই থাকুক না কেন এ বারের ভ্যালুটা তার ঠিক অপোজিট হবে। সো এখন যদি আমার এর ভ্যালু 0 হয় তাহলে এ বারের ভ্যালু কত হওয়া উচিত বলতে পারবে আমাকে, কমেন্ট একটু জানিয়ে দাও তো এ বারের ভ্যালু কত হওয়া উচিত। আত্মাহি বলছে 1, তানিশা 1, মিরাজ 1, তারফদার 1, ওকে রাজা 1 বলছে, রিফাত বলছে 1, ওকে সবাই কিন্তু আমাকে 1ই বলছে, তাহলে আমরা বুঝলাম যে এর ভ্যালু যখন আমার 0 তখন এ বারের ভ্যালু কি তার অপোজিট, অর্থাৎ এখানে ভ্যালু আমি লিখবো কত একটা সুন্দর করে 1 লিখে দিবে। আচ্ছা আমাদের অঙ্ক ছিল কিন্তু এইটা, এর সাথে আমরা এ বারকে মাল্টিপ্লাই করছি, সো এর ভ্যালু আমি বসিয়ে দিই 0, এ বারের ভ্যালু আমি বসিয়ে দেই 1, 0 আর 1 এই দুইটা মাল্টিপ্লাই করলে ভ্যালু কত আসবে 0, কার ভ্যালু ব্যাক পেয়েছি বলো, মনে হতে পারে না যে আমরা এর ভ্যালুটাই ব্যাক পেয়েছি,
এমনকি মনে হচ্ছে যে আমরা এর ভ্যালুটাই ব্যাক পেয়েছি, যে এ ইন্টু এ বার করলে আমরা এর ভ্যালু ব্যাক পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কি সবসময় অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা কি সবসময় সত্য? আমি যেটা দেখালাম যে এ ইন্টু এ বার সমান সমান এ, আমি একটু লিখে দিই প্রশ্নটা আমার তোমাদের কাছে। এ গুণন এ বার ইজ ইকুয়াল এ, সবসময় কি এইটা অ্যাপ্লিকেবল কিনা এটা আমাকে একটু তোমরা একটু ভেবে বলো। দেখা কি যাচ্ছে? আই এম নট শিওর। আমি এখানে আরেকবার লিখি, এ গুণন এ বার সমান এ, এটা কি সব সময় সত্য কিনা? ঠিক আছে, এই যে এই লেখাটা সব সময় সত্য কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাও, আমি এগুলো ইরেজ করে ফেলি ততক্ষণে। কি আচ্ছা, রোহান বলছে জি, ট্রু আই গেস। আচ্ছা, হ্যাঁ, মুয়াজ্জিন একটা মজার কথা বলছে যে ক্লাস 1-2 এর ছাত্ররা আমাদের চেয়ে অনেক এগিয়ে, তারা 0 থেকে 9 নিয়ে পড়াশোনা করছে, কাজ করছে, সেখানে আমরা শুধুমাত্র 0 আর 1 এই সীমাবদ্ধ। ঘটনা হচ্ছে আমরা সীমাবদ্ধ না, আমাদের কম্পিউটারটা সীমাবদ্ধ। এই কম্পিউটারটা 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, সো কম্পিউটারের ভাষা বোঝার জন্য এখন আমরা 0 আর 1 নিয়ে সীমাবদ্ধ। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন ছিল এটা, এটা কি বোঝা গেছে? হয়, এই যে এটা, এটা কি হচ্ছে? সবাই কি বলো, সবসময় কি এটা ট্রু? আফতাহিন ওবায়দ, হ্যাঁ বলো কি কোয়েশ্চেন? ইয়েস, শাকিল আহমেদ বলছে ইয়েস, মানে এটাকে তোমার কাছে মনে হচ্ছে সবসময় ট্রু। দেখো, গতবারের মতো এবার এটাকে আমি এটা মিথ্যা করে দিব। গতবার আমরা এর ভ্যালু কত ধরেছিলাম? 0 ধরেছিলাম, তাই না? তাহলে গতবার যদি এর ভ্যালু আমি 0 ধরে থাকি, এবার আমি এর ভ্যালু ধরবো 1। তাহলে এ বারের ভ্যালু কত হবে? এটার অপোজিট, মানে কত? 0। দেখা যাচ্ছে এ বারের ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 1। এখন আমাদের কি ছিল? ম্যাথটা ছিল এ ইন্টু এ বার। চলো করি। এর ভ্যালু, আচ্ছা সরি, এর ভ্যালু আমি লিখলাম 1, এ বারের ভ্যালু লিখলাম আমি 0, রেজাল্ট কত আসে? 0। 0 কি এর ভ্যালু? এর ভ্যালু কি 0? এর ভ্যালু কিন্তু আমি ধরেছিলাম 1, অর্থাৎ এ ইন্টু এ বার করার পরে আমরা কিন্তু এ ব্যাক পাইনি, আমরা এ ব্যাক পাইনি, অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে এ ইন্টু এ বার এই রেজাল্টটা সবসময় হবে 0। ঠিক আছে, কি হবে? 0। যেই যেইগুলো ঠিক করে দিলাম এই সমস্ত কিছু একটু সবাই ঠিক মতো করে নোট করে নিবা। কি করে নিবা? নোট করে নিবা, না হলে খুব সমস্যা হবে। আমার কোয়েশ্চেন দেখি না, কোথায় তোমার কোয়েশ্চেন? কোয়েশ্চেন করো দেখি। আমি এর মান 0 ধরলাম, তুমি যদি এর মান 0 ধরো, ওটাতে প্রথমে আপু দেখেছি এর মান 0 ধরলেও তোমার রেজাল্ট এটাতে 0ই আসবে, এর মান 1 ধরলেও রেজাল্ট এটাতে 0ই আসবে। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে এ ডট এ বার, এই সমীকরণের ক্ষেত্রে এর ভ্যালুর উপরে রেজাল্ট একদমই ডিপেন্ডেন্ট না। বিষয়টা হচ্ছে কি জানো, একজন ইয়েস বললো আর একজন নো বললো, কি হবে? রেজাল্ট হবে 0। তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবা? সাপোজ আমি এক্সাম্পল দিই, তুমি তোমার স্কুল থেকে আজকে ধরো কোথাও একটা বেড়াতে যেতে চাচ্ছ, স্টাডি ট্যুরে যেতে চাচ্ছ, তোমার স্কুলের অর্ধেক সংখ্যক ছেলে মেয়ে বললো যে আমি গাজীপুর যাব, আমরা গাজীপুর যাব, আর অর্ধেক সংখ্যক ছেলে মেয়ে বললো যে আমরা চট্টগ্রাম যাব। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে? কারণ দুই দিকের কি, দুই দিকের সমান সংখ্যক ছাত্রছাত্রী সমান রেজাল্ট, তার অপোজিট রেজাল্ট দিচ্ছে। কিন্তু এমন যদি হতো যে কোনো একটা অংশের রেজাল্টটা বেশি, মানে কোনো একটা গ্রুপ বলছে, যারা বলছে চট্টগ্রাম যাবে তাদের সংখ্যাটা বেশি, সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারতে। কিন্তু যেহেতু দুইজনের রেজাল্ট বা দুইজনের সিদ্ধান্তটা, মতামতটা একজন একজন আরেকজনের অপোজিট, এই ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তাই
এ কে যদি একটা সিদ্ধান্ত ধরা হয় এবং এ নট কে যদি আরেকটা সিদ্ধান্ত ধরা হয়, আলটিমেট রেজাল্ট 0, অর্থাৎ তুমি এদের দুজনের মতামতের উপরে কোনো রকম সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না। ঠিক আছে, অনেকে বলছে কোয়েশ্চেন দেখতে পাচ্ছে না, আমাকে 1 মিনিট সময় দাও, আমি এটা একটু এখনই সলভ করার ব্যবস্থা করছি। বর্তমান সময় যদি ভবিষ্যতে হতে পারে এমন কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়, সেই ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রেও গোয়িং টু ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে খেয়াল করে দেখবেন, লুক এট দ্য ক্লাউডস, ইটস গোয়িং টু রেইন সুন। লুক এট দ্য ক্লাউডস, ইটস গোয়িং টু রেইন সুন, মানে আমরা একটা ফিউচার প্রেডিক্ট করছি। সেটআপটা ঠিক করতে হবে, সমস্যা নেই। আপনি বর্তমান সময়ে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, আপনি বর্তমান সময়ে থাকা অবস্থায় ভবিষ্যতে কি থাকতে হবে প্রেডিক্ট করছেন, বা আপনি ভবিষ্যৎবাণী করছেন। ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ফিউচার সিম্পল টেন্স খুব সহজে ইউজ করা যায়। আচ্ছা, ক্যামেরাটা বলে এসেছি, এটা ঠিক হয়ে যাবে এখনই, আমরা বরং ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, নাদিয়া বলছে আমি বুঝছি, ঠিক বলেছো আপু। মঞ্জিরিন শহীদ আপু কি ক্লাস নিচ্ছে? হ্যাঁ, মঞ্জিরিন শহীদ আপু বাইরে একটা শুট করছে। আচ্ছা, এই যে এখানে চলে যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না ক্যামেরাটা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। অলরেডি আমরা প্রায় 28 মিনিটের মতো হ্যাঁ, মঞ্জিরিন আপুর ভয়েস, মঞ্জিরিন আপু বাইরে ক্লাস নিচ্ছে তো একটা, আপু একটা শুটিং চলতেছে বাইরে। চলো পরেরটাতে যাই আমরা। আচ্ছা, এর আগে আমরা যতগুলো পড়লাম, যতগুলো আমি এক্সপ্লেন করলাম, প্রত্যেকটা ছিল কি মৌলিক উপপাদ্য। এখন আমরা আসছি সহায়ক উপপাদ্যে। এখানে কি প্রতিদিন ফ্রিতে ক্লাস হবে? বলতে পারো, আমরা আইসিটির প্ল্যানিংটা ফ্রিতেই নিয়ে এসেছি তোমাদের জন্য। অ্যাটলিস্ট আমরা এই মাস সহ আগামী মাস সহ আরো প্রায় 8টা থেকে 9টা ক্লাস যাবে, যেগুলো আমরা একদম ফ্রিতে তোমাদের জন্য করাচ্ছি, যাতে তোমরা একটু উপকৃত হও, তোমরা একটু শিখো। আর আমরা এমনভাবে কোর্স প্ল্যানটা করেছি যে এখান থেকে আইসিটি করার পরে তোমার নতুন করে আর কোথাও পড়তে হবে না। আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে তোমাদেরকে ক্লাসে ডেলিভারি দিতে। সো হোপফুলি তোমরা অনেক এনজয় করবে আর অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। ক্লাস মিস দেওয়া যাবে না, ঠিক আছে? শাকিল আহমেদ, রুটিন, আচ্ছা ভাইয়া, রুটিনের বিষয়টা হচ্ছে কি, রুটিনটা আমাদের ওইভাবে ঠিক থাকে না, কিন্তু আমরা গ্রুপে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো জয়েন করিয়ে নিও তোমরা। গ্রুপগুলোতে আমরা বিভিন্ন আর কি সবাইকে নোটিফিকেশন দিয়ে দিই যে আজকে বা এই কয়েকদিন পরে অমুক দিন ক্লাস হবে, এই টপিকে পড়াবো, এরকম আর কি। আর তাছাড়াও যদি লাইভ ক্লাস জয়েন নাও করতে পারো, এই যে এখানে ক্লাসগুলো সব রেকর্ডিং থাকবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলেই আমরা প্রতিদিন, মানে যে ক্লাসগুলো যাবে এই চ্যানেলেই ক্লাসগুলো থাকবে। আর হ্যাঁ, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, মোহাম্মদ পলক লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? চলো আমরা শুরু করি। এতক্ষণ আমরা পড়ছিলাম মৌলিক উপপাদ্য, এখন আমরা আসছি সহায়ক উপপাদ্য। সহায়ক বলতে বোঝায় কি, যে কোনো কিছু আমাকে হেল্প করছে বা আমাকে সহায়তা করছে, এগুলোকে বলা হয় সহায়ক উপপাদ্য। দেখো, মৌলিক উপপাদ্য ব্যবহার করে অনেকগুলো সহায়ক উপপাদ্য ব্যবহার করে অনেকগুলো সহায়ক উপপাদ্য তৈরি করে, যেগুলো আমাদের বিভিন্ন সমীকরণ সমাধানে সাহায্য করে। সো সহায়ক উপপাদ্যগুলো কোথা থেকে আসতেছে? মৌলিক উপপাদ্য যেগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে আমরা বিভিন্ন সহায়ক উপপাদ্যে তৈরি করছি। সো মৌলিক বলতে বোঝাচ্ছে ফান্ডামেন্টাল। হ্যাঁ, আমি লিখি এখানে একটু, মৌলিক উপপাদ্য থেকে এসেছে আমাদের সহায়ক উপপাদ্য। সো মৌলিক উপপাদ্য থেকে আমরা সহায়ক উপপাদ্যগুলো পেয়েছি, এবং এইগুলো থেকেই আমাদের বিভিন্ন সমীকরণ সমাধানে আমরা খুব সহজভাবে সমীকরণগুলি সমাধান করতে পারছি। চলো পরেরটাই আমরা যাই। নেক্সট ক্লাস কখন আপু? নেক্সট ক্লাস মনে হয় তোমাদের 15 তারিখে একটা আছে, 15 তারিখ 11টায়, 15 তারিখ 11টায় আছে। জাকি ভাইয়া নেবে, তোমরা কিন্তু ক্লাসটা জয়েন করিও। আচ্ছা,
এবার আসো সহায়ক উপপাদ্য কিংবা সেকেন্ডারি থিওরেম। সহায়ক যে উপপাদ্যগুলো আছে এগুলো আমরা পড়ার চেষ্টা করি। আমি প্রত্যেকটা তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাবো। যেমন গতবার মৌলিক উপপাদ্যগুলো দেখেছি, এগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমটাতে কি বলেছে দেখো, এ ইন্টু এ প্লাস বি। আমরা এবার এখানে কি দুইটি চলক নিয়েছি। কয়টি চলক নিয়েছি? দুইটি চলক নিয়েছি, একটা এ আর একটা বি। দেখো কি করছি, এর সাথে এ কে মাল্টিপ্লাই করছে টোটাল কার সাথে? এ প্লাস বি এর সাথে। এবং আমাদেরকে বলছে রেজাল্টটা সবসময় এ হবে, তাই না? এটা কিন্তু আমাদেরকে বলছে। চলো আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলেই আমরা সবসময় এই সমীকরণ থেকে এ রেজাল্ট পাই কিনা। হ্যাঁ চলো দেখি। আমি নিব ভাইয়া, আমি নিব, ভাইয়াও নেবে, আমরা সবাই মিলেমিশে নেই। আমরা একটা ক্লাস নেই, ভাইয়া একটা ক্লাস নেই, এভাবে যায় আর কি। দেখো আমাদের ক্লাসটা কি দেওয়া আছে, আমাদের প্রথম সমীকরণ দেওয়া আছে এ ইন্টু এ প্লাস বি। আমরা এটাকে দুই ভাবে দেখব। প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে এর ভ্যালু যখন আমরা ধরবো কত, 0, ঠিক আছে? এর ভ্যালু একবার আমরা 0 ধরবো, আরেকবার এর ভ্যালু আমরা 1 রাখবো। এবার দেখবো বোধ ক্ষেত্রেই প্রত্যেকটার ক্ষেত্রে উত্তরে আমার এ আসে কিনা। ঠিক আছে, দেখো এর ভ্যালু আমি ধরেছি 0, বি এরও তো একটা ভ্যালু ধরতে হবে, তাই না? বি এর ভ্যালু না ধরলে আমি অঙ্কটা কিভাবে করব? বি এর ভ্যালু আমরা এই ক্ষেত্রে চলো ধরি 0, বি এর ভ্যালু 0, এর ভ্যালু 0। আমি এখানে লিখে দিই এ এবং বি দুই ক্ষেত্রে ভ্যালু আমাদের 0। তাহলে অঙ্কটা করে চলো। এ রাখলাম এখানে ইন্টু এ প্লাস বি ইকুয়াল কত হবে, তাই না? এটা আমাদের বের করতে হবে। এর ভ্যালু আমি এখানে 0 দিয়ে দেই, 0 দিলাম, তার সাথে একটা প্লাস দিলাম। বি এর ভ্যালু কত, 0 দিয়ে দিলাম, কত হবে বলো তো? 0 আসে না? 0টা কার ভ্যালু ছিল? 0 কার ভ্যালু ধরেছিলাম? এর ভ্যালু ধরেছিলাম না? এখানে তোমাদের একটা কন্ট্রাডিক্টরি বা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে আপু আমরা তো বি এর ভ্যালু 0 ধরছিলাম, আপনি কেন বলছেন যে যেই 0টা আসছে সেটা এ থেকেই আসছে, বি থেকে নয়? আমার প্রশ্নটা কি তুমি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? আমি এর ভ্যালু 0 ধরেছিলাম, বি এর ভ্যালু 0 ধরেছিলাম, সমীকরণটা থেকে আমরা উত্তর পেয়েছি 0। আমি বলছি এই 0টা এসেছে এ থেকে। এখন আমার প্রশ্ন হলো যে এই 0টা যে এ থেকে এসেছে এটার প্রমাণ কি? বি থেকেও তো আসতে পারতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপু কমেন্টগুলো পড়েন। পড়ছি তো ভাইয়া। আমি যে প্রশ্নটা করেছি সেটা কি বুঝতে পারছে? হ্যাঁ এই তো আহমেদ আশিকও আমার সাথে প্রশ্ন করছে, বিও তো বলতে পারি, রাইট? বিও তো বলতে পারি, কেন কিন্তু কেন বলছি না বি? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, চলো এখন আমাদের দুইটা বিষয় হতে পারে যে যেই ভ্যালুটা 0 আসছে, এখান থেকে অঙ্কটা তো আমরা ক্লিয়ার, তাই না? যে এ এখানে সমীকরণটা লিখলাম, তারপর এ এবং বি এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম, ভ্যালু থেকে আমাদের রেজাল্ট পেয়েছি আমরা কি একটা 0। এখন আমার প্রশ্ন হচ্ছে এই 0টা কার রেজাল্ট? এ থেকে এসেছে নাকি বি থেকে এসেছে? আমরা এখন এখানে দুইটা কন্ডিশন ধরে রাখছি যে হয় এটা এ থেকে এসেছে, না হয় এটা বি থেকে এসেছে। এখন এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে এটা আমরা কিভাবে ক্রস চেক করতে পারি? এই জন্য আমরা কি করবো, ভ্যালু আমরা একটু চেঞ্জ করে দিব। চলো আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা এর ভ্যালুটা সেমই রাখবো, বি এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দিব। সো বি এর ভ্যালু আমি এখন লিখে দিলাম, বি এর ভ্যালুটা আমি এবার দিয়ে দিলাম একটা 1, বি এর ভ্যালু 1। তাহলে এখন আমরা কি বসাবো? এর ভ্যালু 0 বসাবো, বি এর ক্ষেত্রে এখানে ভ্যালুটা বসাবো 1। এখন আমাদের রেজাল্টটা কি হবে বলো তো? 0 আর 1 যোগ করলে কত হবে? এখানে একটা 1, 1 ইন্টু 0, রেজাল্ট কত? 0। রেজাল্ট আবার 0 এসেছে। 0 কার ভ্যালু ছিল? এর ভ্যালু ছিল, তাই না? তাহলে গতবার আমরা দেখেছিলাম যে এ বি দুইটার ভ্যালু 0 ধরার পরেও রেজাল্ট কি 0 এসেছিল। আবার এখন বি এর ভ্যালুটা চেঞ্জ করার পরও রেজাল্ট আমাদের 0 আসছে। অর্থাৎ এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি তা সব সময় কি এ কে নির্দেশ করছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমরা কি বুঝতে পারছি যে এই সমীকরণ থেকে এর ভ্যালু যখন আমি 0 ধরছি তখন রেজাল্ট সবসময় আমার 0 দিচ্ছে, অর্থাৎ এর যেই ভ্যালু সেই ভ্যালুটাই আমার কাছে ব্যাক করছে এই সমীকরণ থেকে।
এটা কি বোঝা যায়? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এতটুকু বুঝতে পেরেছি কিনা আমরা। আচ্ছা, এসিড, ইটস এসিড, ওকে। সে বলেছে ইয়েস। মোহাম্মদ রাহান বলেছে আমাকে ক্লিয়ার। আশিকুর রাজা বলছে আফতাহি বলছে জি আপু ক্লিয়ার। শিহাবুদ্দিন বলছে জি আপু। খালিদ ইজ ইট নট অ্যাভেলেবল, না। আচ্ছা, বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি, মানে এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা দেখো, পরেরটা করলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ আমরা যা যা করছিলাম, আমরা এর ভ্যালু সবসময় কত, 0 ধরে রেখেছিলাম। এইবার আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে দেখবো যে আসলেই এই সমীকরণ থেকে এই আসে কিনা, ঠিক না? চলো আমরা একটা ট্রাই করি। এখন আমি এর ভ্যালু কত ধরেছি, 1 ধরেছি। বি এর ভ্যালু প্রথমে আমরা এইটার জন্য, যখন এর ভ্যালু 1, তখন আমরা বি এর ভ্যালু প্রথমে আমরা 1 ধরবো। চলো দেখি, করে দেখি। তাহলে আমরা সমীকরণটা বসাই, a ইন্টু a প্লাস বি, ঠিক আছে, সমান কত হবে? ভ্যালুটা আমরা লিখি, এর ভ্যালু লিখবো আমি 1, এখানেও একটা 1, প্লাস বি এর ভ্যালু কত দিব, 1। আচ্ছা, গতদিন আমরা বাইনারি যোগ যখন শিখেছিলাম, তখন কি শিখেছিলাম, 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত হয়? এটা কি বলতে পারবে 1 আর 1 যোগ করার পরে কত হয়? মিরাজ সবার প্রথমে বলেছে 1, আনাস তারাফদার বলছে 10, 1, আফতাহি নোবায়ত 10, 10, 11 বলছে আব্দুস শুকুর। বাবা একটু ভুল হয়ে গেল যে। আচ্ছা, খালিদ ইজ ইন নট অ্যাভেলেবল, সে বলছে 10। আহমেদ আশিক বলছে 1 + 1 = 10। দেখো, আমরা গতদিন কিন্তু শিখেছিলাম 1 আর 1 যোগ করলে সবসময় 10 হয়, কিন্তু বিষয় হচ্ছে আমরা এখন কাজ করছি কি, লজিক গেট বা ডিজিটাল ডিভাইস নিয়ে পড়ছি না। ডিজিটাল ডিভাইসে পড়ার ক্ষেত্রে আমরা যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, তখন আমরা একটা জিনিসই মনে রাখবো, যে কোনো কিছু যদি ভ্যালু হয় সেটা কি 0 আর 1ই রাখার চেষ্টা করবো। সো 1 আর 1 এটা যোগ করে কত আসে, 10 আসে, 10 আসে, তাই না? বাইনারি হিসাবে 10 আসে। বা এটাকে যদি আমরা এটাকে যদি আমরা দশমিক সিস্টেমে বলি, তখন আমাদের এটার ভ্যালু আসে 2। আচ্ছা, এখানে 10 বাইনারি সিস্টেমে কিংবা দশমিক সিস্টেমে 2 কোনোটাই কিন্তু 0 নয়। অর্থাৎ 0 মানে কি, কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, ফাঁকা, এমন কিছু বোঝাতে আমরা বলি না 0। তাহলে কি এখানে কি 0, এখানে তো একটা ভ্যালু আছে অ্যাটলিস্ট না, 2 হোক আর বাইনারিতে 10 হোক, একটা ভ্যালু তো এক্সিস্ট করতেছে। সো 1 + 1 কখনোই কি 0 হবে না, 1 + 1 কখনোই 0 না। এখন আমরা প্রথমেই বলে এসেছিলাম যে এইখানে কম্পিউটার দুইটা বিষয় বুঝছে, হয় এটা 1 হবে, না হলে এটা 0 হবে। পজিটিভ যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা বলবো কত, 1, আর নেগেটিভ যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা কত বলবো, 0। তাহলে এইখানে যখন দেখছি, এখানে কি, এখানে একটা পজিটিভ বিষয় বলছে না, আমরা তো বলছি যে একদম ফাঁকা নয়, মানে কি কিছু আছে। তাহলে কিছু থাকে বা কিছু আছে, এটা বোঝানোর জন্য আমরা এখানে কি লিখবো, এখানে আমরা 1ই লিখবো। সমীকরণটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমাদের একটু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার করে আমরা পরের স্টেপে যাব। সো এখানে 1 + 1, এখানে রেজাল্ট কত আসবে, 1 আসবে। পরেরটা দেখো, এখানে তার সাথে কি আরেকটা 1 মাল্টিপ্লাই ছিল, 1 আর 1 মাল্টিপ্লাই করলে কি অ্যাটলিস্ট একটা তো ভ্যালু আসবে। সো এখানেও কি 0 তো লিখতে পারছি না, 0 না লিখতে পারলে আমরা কত লিখবো, 1 লিখবো। প্রশ্ন হলো এই 1টা কোথা থেকে এসেছে, এই 1টা কোথা থেকে এসেছে, আমার প্রশ্ন হলো এটাই। 1 এর ভ্যালুটা কি এ থেকে আসলো নাকি এই বি থেকে আসলো, আমাকে একটু জানিয়ে দাও। এর মান এ, আরেকবার বুঝিয়ে দিব। ওকে, দেখো প্রথমে কি আমরা সমীকরণটা লিখেছি, দুইটা ভ্যালু নিয়ে নিয়েছি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। এবার আমরা কি সমীকরণ অনুযায়ী তার ভ্যালুগুলো বসিয়েছি, এর নিচে 1, এই এর নিচে 1, এই বি এর নিচে 1। এই দুইটা থেকে আমরা যখন করছি, 1 আর 1 যোগ করলে কি হবে, 1 আর 1 যোগ করলে নিশ্চয়ই 0 হবে না। 0 যদি না হয় তাহলে আমাদের ক্ষেত্রে অপশন কি, আর একটাই বাকি আছে, হয় এটা 1 হতে হবে, না হলে এটা 0 হতে হবে। 1 আর 1 যোগ করলে যদি 0 না হয়, তাহলে কি এর বদলে আমি কত লিখবো,
এখানে একটা 1 লিখবো, 1 লিখলাম। এই যে আমার ব্র্যাকেটের পার্ট থেকে রেজাল্ট আসলো 1। ব্র্যাকেটের বাইরে আরেকটা 1 মাল্টিপ্লাইড অবস্থায় ছিল না, তাহলে এই 1 আর এই ব্র্যাকেটের 1 দুইজন মাল্টিপ্লাই করে রেজাল্ট আসতেছে কত? 1। আমার প্রশ্ন ছিল যে এই যে আমি 1টা পেলাম, এই যে 1টা পেলাম, এই 1টা কাকে রিপ্রেজেন্ট করছে? এই এ কে নাকি বি কে? কারণ আমরা অঙ্ক শুরুর প্রথমেই ধরে নিয়েছিলাম এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, শাকিল আহমেদ অনেক চালাক, বুঝছো? সে লিখেছি এ বি থেকে, মানে সে এ পাশেও নেই ও পাশেও নেই, যেটা অ্যান্সার হবে সে সেটা বলে দিবে। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগই আমাকে বলছো যে এ থেকে। মোহাম্মদ পলক, জি আপু। আচ্ছা, সো হ্যাপি যে তুমি এখন বুঝতে পেরেছো। পরেরটা দেখি। আচ্ছা, বিতেও 0 বসালে এর মান, হ্যাঁ এইটাই ইস্যু এখন আমাদের। গতবারের মতো আমরা আবার একটু কনফিউজ হয়ে গেছি যে আসলে এই 1টা কোথা থেকে আসছে। চলো এবার চেক করি। চেক করার ওয়ে কি, আমরা বি এর ভ্যালুটা চেঞ্জ করে দেব, ইরেজার। ওকে, দেখো গতবার আমাদের বি এর ভ্যালু কত ছিল? 1 ছিল না? এ এবং বি দুইটার ভ্যালু আমি 1 রেখেছিলাম না? এবার আমরা বি এর ভ্যালুটা শুধু চেঞ্জ করে দিছি। এ 1ই থাকছে, বি এর ভ্যালুটা করে দিলাম আমি 0। এইবার আসো, সমীকরণ আমার এটাই, এ ডট ইন্টু এ প্লাস বি। এর ভ্যালু 1-ই আমি বসাবো, এর ভ্যালু আবার 1 বসাবো, বি এর ভ্যালুর ক্ষেত্রে আমরা এবার কত বসাবো? একটা 0 বসাবো। বুঝছি? 0 আর 1 যোগ করলে কত হয়? এবার তো কোনো কনফিউশনই নেই, সোজা একটা 1 বসিয়ে দিবে এখানে। এই যে ব্র্যাকেটের মধ্যে থেকে এতটুক থেকে রেজাল্ট আসছে আমার 1। এই 1 এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব? এই যে বাইরের 1টা। তাহলে 1 আর 1 মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত আসে? 1। এইবার দেখো এই 1টা কিন্তু শুধুমাত্র এ থেকেই পসিবল, কারণ এর ভ্যালুই আমি রেখেছিলাম 1, বি এর ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এর ভ্যালু যাই থাকবে সেটাই আমার এই সমীকরণ শেষে ব্যাক করবে। আমরা 4 ভাবে করেছি। প্রথমে এর ভ্যালু 0 ধরেছি, বি এর ভ্যালু 0 ধরেছি, তখনও আমরা রেজাল্ট পেয়েছি যেটা এর মান ছিল, অর্থাৎ 0 ছিল। পরবর্তীতে আমরা কি করলাম, আমরা বি এর ভ্যালুটা চেঞ্জ করে 1 রাখলাম, এর ভ্যালু 0ই থাকলো। তখনও সমীকরণটা শেষ করার পরে আমরা রেজাল্ট 0 পেয়েছি, যা শুধুমাত্র একেই নির্দেশ করে, কারণ বি এর সাথে রেজাল্টটা তখন মিলল না। তৃতীয়বার আমরা কি করলাম, তৃতীয়বার আমরা এর ভ্যালুটাও চেঞ্জ করলাম, বি এর ভ্যালুটাও চেঞ্জ করলাম। এর ভ্যালু 1 রাখলাম, বি এর ভ্যালু তখন আমরা কত রাখলাম? 1 রাখলাম। রাখার পরে দেখলাম যে রেজাল্ট আসছে কি 1, যেটা কি এ কেও নির্দেশ করতে পারে অথবা বি কেও নির্দেশ করতে পারে। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমরা কি করলাম, আমরা বি এর ভ্যালুটা চেঞ্জ করে একটা 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরেও আমরা দেখছি যে এটা এ 1 আসছে, অর্থাৎ এ ভ্যালুকে নির্দেশ করছে। সো 4 ভাবে প্রুফ করার পরে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি যে এই সমীকরণটা ভাঙালে রেজাল্ট সবসময় কি এ কেই নির্দেশ করবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, এই সমীকরণের জন্য এর রেজাল্টটা সবসময় এ হবে। কি হবে? এ হবে। মনে থাকবে এই সহায়ক উপপাদ্যের এ ইন্টু এ প্লাস বি সমীকরণে রেজাল্টটা সবসময় এ আসবে। জি আপু, আমি ধরে নিচ্ছি আমরা বুঝে গেছি। আমরা পরের স্লাইডে যাই। দ্বিতীয় সহায়ক উপপাদ্য হচ্ছে এ প্লাস এ ইন্টু বি ইন্টু ইকুয়াল টু এ। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা থেকে কি বলছে, এর সাথে যদি তুমি এ প্লাস এ বি করো তাও রেজাল্টটা কি আসবে? সবসময় এই আসবে। চলো আমরা এটা একটু প্রুফ করে দেখি। এর ভ্যালু একবার আমি ধরবো 0, এই ক্ষেত্রে বি এর ভ্যালু আমি ধরবো 0, এর ভ্যালু এবার আমি ধরবো 0, বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে আমি লিখবো 1, এর ভ্যালু আমি একবার রাখবো 1,
এবং বি এর ভ্যালু আমি রাখবো 1। সর্বশেষ আমি এর ভ্যালুটা 1 রাখলেও বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে 0 করে দেব। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এভাবে শেষ করব। চলো তাহলে সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল এ ডট এ প্লাস এ বি। চলো ট্রাই করে দেখি। এর ভ্যালু 0 প্লাস 0 ইন্টু 0, রেজাল্ট কত? 0। এই 0 থেকে কে আসে? এ কে নির্দেশ করতে পারে অথবা বি কেও নির্দেশ করতে পারে। এই কনফিউশনটা মানে ক্লিয়ার করার জন্য আমরা দ্বিতীয়বার বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। এর ভ্যালু 0ই থাকলো, বি এর ভ্যালুটা চেঞ্জ করে আমরা লিখলাম 1। এইবার দেখি আমরা করি। সো আমরা সমীকরণটা আবার লিখছি। এর ভ্যালু 0 বসাবো, একটা প্লাস দিব, 0 ইন্টু 1। 0-র সাথে 1 মাল্টিপ্লাই করলে কি আবার 0ই ব্যাক আসে না? এখানেও আসবে 0। তাহলে এই 0টা এখানে কার থেকে সম্ভব? এর কাছ থেকে, কারণ বি এর ভ্যালুতে এবার আমরা 1 ধরে নিচ্ছি। সো এখান থেকে আমরা বুঝে গেলাম যে এই 0 ভ্যালুটা সবসময় কি একেই নির্দেশ করছে। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এইটা হবে না, ঠিক আছে? বি হবে না। বোঝা গেছে? পরেরটা করি। এবার আমরা এর ভ্যালুটাই চেঞ্জ করে দিয়েছি, এর ভ্যালুটাই চেঞ্জ করে দিয়েছি। এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। দেখো আমরা কি করি। সো এখানে লিখবো আমি এ প্লাস এ বি লিখেছি। এবার আসো 1 লিখলাম, সবগুলো ভ্যালু বসাচ্ছি আমি। হ্যাঁ, 1 ইন্টু 1 কত হবে? 1 প্লাস 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি 1 হয় না? দেখো আমি এখানে আবার একটা 1 লিখবো। 1 প্লাস 1, গতবার আপু কি বলেছিল যে ভ্যারিয়েবল বাই লজিক ডিভাইসের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে সবসময় কি কোনো কিছু এক্সিস্ট করলে ওটার ভ্যালু আমরা 1 লিখবো, এক্সিস্ট না করলে আমরা একটা 0 লিখবো। 1 প্লাস 1 যোগ করলে কি হয়? কোনো কিছুতে একটা এক্সিস্ট করে, রাইট? 0 তো হচ্ছে না, তাহলে 1 প্লাস 1 এর ভ্যালু আমরা কত লিখবো? 1 লিখবো। প্রশ্ন হচ্ছে এই 1টা কোথা থেকে এসেছে, এ নাকি বি? কারণ এ এবং বি দুইজনের ভ্যালুই কিন্তু আমি এখানে 1 রেখেছি। তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমরা পরের স্টেপে বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। এ ভ্যালু 1 থাকলো, বি এর ভ্যালু হয়ে গেল 0। আমরা সমীকরণটা লিখি। ওয়ানের সাথে 0 কি করছি আমি? মাল্টিপ্লাই করছি। তাহলে রেজাল্ট কি? 0। 1 প্লাস 0 কত? 0। এই 0টা কাকে নির্দেশ করছে? এই ভুল করলাম নাকি আমি? ভুল করে ফেলেছি, দাঁড়াও। এখানে আসবে কত? 1 আসবে। এই 1টা কাকে নির্দেশ করবে? এখানে একটাই ভ্যালু কিন্তু 1 আছে, বি এর ভ্যালু কিন্তু 0। তাহলে এটা কি? এ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম এই ভ্যালুটা সবসময় এ থেকে নির্দেশ করবে, বি কে নয়। বোঝা যাচ্ছে? তাহলে আমরা 4 ভাবে প্রমাণ করার পরে, হ্যাঁ 4 ভাবে আমরা সমীকরণগুলো দেখার পরে বুঝতে পারছি যে এর সাথে এটা যদি মাল্টিপ্লাই যোগ করি বা এই সমীকরণ থেকে সবসময় আমরা একটাই ভ্যালু পাই, তা হচ্ছে এর ভ্যালুটা। আমরা কি 2 নাম্বার সমীকরণটা বুঝতে পেরেছি? এ প্লাস এ বি ইকুয়াল এ। ঠিক বলেছো মিরাজ, যে এ প্লাস এ বি সবসময় রেজাল্ট বা ভ্যালু আমাকে এই দিবে, একটাই রেজাল্ট এটার জন্য এ। জি আপু, ইয়েস 100%। আচ্ছা ঠিক আছে শাকিল আহমেদ, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আচ্ছা চলো এবার আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে এখানে দেখো এ প্লাস এ নট বি ইজ ইকুয়াল এ প্লাস বি। এটার ভ্যালুটা সবসময় এ প্লাস বি আসবে কিনা, তার জন্য আমাদের কি করতে হবে? আমরা এ এবং বি এই দুইটার ভ্যালু ধরে নেব। হ্যাঁ চলো ধরে নিই। সর্বপ্রথম আমরা এর ভ্যালু ধরবো 0, তার সাথে বি এর ভ্যালু দিলাম 0, এর ভ্যালু 1, বি এর ভ্যালু, আচ্ছা আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, এটা a0 থাকুক, বি এর ভ্যালুটা শুধুমাত্র আমি চেঞ্জ করলাম। এইবার আমি এ ভ্যালুটা চেঞ্জ করব, 1 দিব, বি এর ভ্যালুটা 1 দিব, আর লাস্টে
এর ভ্যালুটা 1 থাকলেও বি এর ভ্যালুটা আমি 0 করে দিব। চলো অঙ্কটা করি। তাহলে সমীকরণ হচ্ছে a প্লাস a নট বি, তাই না? দেখো এর ভ্যালু কত? 0। এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ নট বা এ বারের ভ্যালু কত হওয়া উচিত? 1 হবে না? আমরা এখানে 1 লিখলাম, তার সাথে আমরা কত মাল্টিপ্লাই করব? বি। বি এর ভ্যালু কত হতে হবে? 0। তাহলে এখানে কত আসছে? 1 ইন্টু 0 প্লাস হচ্ছে 0, এখানে একটাই ভ্যালু আসবে, তা হবে 0। এই 0টা কোথা থেকে আসছে? এটা হচ্ছে প্রশ্ন, এ থেকে নাকি বি থেকে? তাহলে পরেরটাতে আমরা বি এর ভ্যালুটা চেঞ্জ করে ফেলেছি, এর ভ্যালু 0 থাকলো, বি এর ভ্যালু 1 করে ফেলেছি। এখন দেখি কি হয়। হ্যাঁ, এবার কি হচ্ছে? এবার এটার ভ্যালু 1 আসতেছে। তাহলে দেখো গতবার 0 আসতেছিল, এবার 1 আসতেছে। মনে হচ্ছে না যে এটা বি এর উপরে ডিপেন্ডেন্ট, যে বি এর ভ্যালু যা আসতেছে আমরা রেজাল্টেও তাই পাচ্ছি? এরকম কি মনে হচ্ছে? এ ডট মিন এবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কোথায় স্টাডি করি? বললাম যে ভাইয়া আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এটা কিন্তু আমরা একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, মনে হচ্ছে কি এইটা মনে হয় শুধুমাত্র বি কে নির্দেশ করছে। চলো এইবার আমরা এটা করব, চলো এবার এটা করে দেখি। এখন ভ্যালুটা কত দিচ্ছে? 1 দিচ্ছে। 1টা কার ভ্যালু ছিল? বি এর ভ্যালু। তৃতীয়বারও মনে হচ্ছে যে এটা বি থেকে আসছে। পরেরটা করি চলো। এইখানে তো সর্বনাশ হয়ে গেল। গত 3টা থেকে দেখো, গত এইটা এটা এবং এটা থেকে মনে হচ্ছিল যে প্রত্যেকবার বি এর যে ভ্যালুটা ধরছিলাম এই সমীকরণ শেষে বি এর ভ্যালুটাই আমাদেরকে ব্যাক করছিল, তাই না? কারণ আমরা গতবার প্রথমবার ধরলাম আমরা বি এর ভ্যালু 0, রেজাল্টও আমরা 0ই পেলাম। আমরা তখন কনফিউজ ছিলাম যে এ থেকে আসতেছে নাকি বি থেকে আসতেছে। দ্বিতীয়বার যখন এটা আমরা দেখলাম সেই ক্ষেত্রে আমরা বি এর ভ্যালু 1 ধরলাম, এ এর ভ্যালু রাখলাম 0, রেজাল্ট সেইবারও কি 1 আসলো। তাহলে আমরা তখন মোটামুটি শিওর হলাম যে মনে হয় এটা বি থেকেই আসতেছে। তৃতীয়বার কি হলো দেখো, তৃতীয়বার আমি এর ভ্যালু 1 রাখলাম, বি এর ভ্যালু 1 রাখলাম, রেজাল্ট তখনও 1 আসলো। আমরা তখন একটু কনফিউজ ছিলাম যে এ নাকি বি, কিন্তু শেষে দেখতেছি যে এর ভ্যালু 1 রাখার পরও রেজাল্ট কি বি এর ভ্যালুটা দিচ্ছে না। অর্থাৎ এই দুইটাতে মনে হচ্ছে যে রেজাল্টটা আসতেছে এ থেকে, এই দুইটাতে মনে হচ্ছে রেজাল্ট আসতেছে বি থেকে। আসলে ঘটনাটা কি ঘটছে? আসলে ঘটনাটা কি ঘটছে কেউ কি আমাকে বলতে পারবে কমেন্টে? না, এটা 10 মিনিট অ্যাপসে হয় না, এটা তো এইচএসসির ক্লাস। এইচএসসিটা আমরা এখনো অ্যাপসে নেই না, এইচএসসিটা বিভিন্ন ফেসবুক গ্রুপে যায়, আর এটা ইউটিউবেই হয় শুধু। এটা ইউটিউব লাইভের জন্যই আমরা আর কি বানিয়েছি। বোঝা যাচ্ছে কেন আমাদের প্রথম দুইটা সলভ বলছে বি থেকে রেজাল্ট আসছে আর লাস্টের দুইটা সলভ বলছে এ থেকে? কেউ কি আমাকে বলতে পারবে আসলে কি হচ্ছে?
আপু একবার তো দেখেন, এক্সামে কি 4 ভাবেই দেখাবো? না, 4 ভাবে দেখানো লাগবে না। তোমাদের মূলত এই সমীকরণগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। যে কয়টা সমীকরণ তোমার বইয়ে দেওয়া আছে ওই কয়টা জাস্ট একটু মনে রাখলেই তোমরা পরবর্তীতে বড় বড় সমীকরণগুলো সলভ করতে পারবে। আর এই 4টা তোমাদেরকে দেখাচ্ছি কেন জানো? যাতে তুমি এই যে মুখস্থ করবে এমন যেন না হয়ে যায় যে না বুঝে শুধু পড়ে গেলাম, মুখস্থ করলাম। কেন মুখস্থ করবো বা প্রত্যেকবার ভ্যালু কেন আমরা এটা সত্য ধরে নিব, আমি এইগুলো প্রত্যেকবার তোমাদেরকে 4 ভাবে আর কি। আচ্ছা, A+B লিখছে আব্দুস শুকুর। ওকে, আর কেউ বলো। যখন আমরা a ইকুয়াল 1 তখন a বার ইকুয়াল 0, সেখানে b ইকুয়াল 0। এর সাথে b এর কোনো কিন্তু সম্পর্ক নেই। আচ্ছা দেখো, 4 বার ভাবে করার পরে আমরা দেখছি যে প্রথম দুইটার ক্ষেত্রে রেজাল্টটা মনে হচ্ছে b থেকে আসছে এবং শেষের দুইটার ক্ষেত্রে রেজাল্টটা মনে হচ্ছে a থেকে আসছে। আসলে ঘটনা হচ্ছে দুইটার কোনটা থেকে আসছে না, বরং রেজাল্টটা আসছে a এবং b দুইটার সমন্বিত বা একটা মিশ্র একটা ভ্যালু আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, এ এবং বি এর মিশ্র মান, অর্থাৎ এ যা ভ্যালু থাকবে এবং বি এর যা ভ্যালু থাকবে দুইটা যোগ করলে আমরা যা পাবো রেজাল্ট সবসময় তাই আসছে। আমি সবগুলা কেস আর প্রমাণ করছি না, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে যে আমাকে 4টা কেস, এইবার 4 ভাবে প্রত্যেকটা করিয়ে দেখেছি না, এই 4টা কেস আমাকে প্রমাণ করে এটা a+b ভ্যালু আমাকে এনে দেখাতে হবে। এটা আজকের হোমওয়ার্ক থাকবে। দেখো, এর ভ্যালুটাও আমি 0 ধরলাম, প্রথমটার ক্ষেত্রে আমি করে দিচ্ছি। বি এর ভ্যালুটাও আমি 0 ধরলাম। এখন আমরা সমীকরণটা লিখি, a প্লাস a বার বি, তাই না? আচ্ছা, সমান এর ভ্যালু কত ধরবো আমি? 0 প্লাস এ বারের কত ধরতে হবে? এখানে কত ছিল? 0 ছিল না? তাহলে 0 থাকলে এ বারের ভ্যালু লিখবো আমি কত? 1। বি এর ভ্যালুটা কি লিখবো? বি এর ভ্যালু যা লিখবো তাই, কারণ বি তো বার না, বি তো নর্মাল ছিল, তাই না? তাহলে 1 ইন্টু 0, এখানে ভ্যালু আসবে 0, প্লাস দিব এখানে একটা 0, তাহলে রেজাল্ট কত আসে? 0। এই রেজাল্টটা অ্যাকচুয়ালি আসছে এ প্লাস বি, অর্থাৎ এর ভ্যালু 0 এবং বি এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে রেজাল্ট তুমি 0 পাবা। এই 0টাই আসতেছে এ প্লাস বি থেকে, অর্থাৎ এই সমীকরণের রেজাল্ট সবসময় হবে এ প্লাস বি। আমি তোমাদেরকে একভাবে দেখিয়ে দিলাম এ ইকুয়াল 0 এবং বি ইকুয়াল 0, আমাদেরকে বাকি 3 ভাবে তোমরা হোমওয়ার্ক করে আমাদেরকে গ্রুপে দিবে। ঠিক আছে, আপুকে অবশ্যই মেনশন দিবে যাতে আপু তোমার হোমওয়ার্কটা চেক করে দিতে পারে। ওকে আপু, আমি সারা, আব্বুর আইডি এটা। ও আচ্ছা আচ্ছা সারা, সরি বাবা, বুঝি নাই আমি। আচ্ছা, SMR লিখেছে। ওকে, আমি কিন্তু সবার হোমওয়ার্ক গ্রুপে দেখতে চাই, গ্রুপে হোমওয়ার্কটা দিতে হবে আপুকে। আপু হোমওয়ার্ক চেক করবে যে আসলে তোমরা বুঝতেছো কিনা। আপু তোমাদেরকে এটা একভাবে দেখিয়ে দিল, বাকি 3 ভাবে আপুকে এটা করে দিবে। হ্যাঁ, পরেরটায় যাই চলো। আচ্ছা, এইখানে আছে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। আপু একভাবে তোমাকে এখন দেখিয়ে দিবে, বাকি 3 ভাবে আপুকে রেজাল্টটা করে দিতে হবে। দেখো, এখানে এ আছে, এখানে এ বি আছে, তাহলে আমরা একটা রেজাল্ট ধরে নিই। আপু যেটা করিয়ে দিচ্ছে এইটা বাদে বাকি 3টা করবে। আমি এর ভ্যালু 0 ধরবো, বি এর ভ্যালু 0 ধরবো। ঠিক আছে, তাহলে এখন আমরা করি। প্রথমে কি সমীকরণটা লিখে নিই আমরা। সমীকরণটা হচ্ছে এ বার প্লাস এ বি, তাই না? এবার আসো, এ বারের ভ্যালু কত লিখবো? এ ভ্যালু আমি 0 ধরেছি না, তাহলে এ বার লিখতে হবে কত? 1 প্লাস এ বি। এ বি লিখবো না আমরা শুধু, তাহলে এ বি কি? 0
গুণন বি এর ভ্যালু কত 0, রেজাল্ট কত আসে 1 থাকলো প্লাস 0 ইন্টু 0 কত 0, 1 আর 0 যোগ করলে কত হবে একটা 1 আসতেছে। আচ্ছা দেখো a প্লাস বি করলে এখন কত হয় আমরা দেখি। এর ভ্যালু ধরছিলাম 0, বি এর ভ্যালু ধরছিলাম বি আচ্ছা এ বার বি তো সরি দাঁড়াও একটু আচ্ছা এতটুক ছিল আমাদের এইটুকুর জন্য রাইট হ্যান্ড সাইডের জন্য। এখন আমরা এই সরি এটা তো লেফট হ্যান্ড সাইড ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের জন্য ছিল আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ বার প্লাস বি। চলো দেখি করি এ বার প্লাস বি, তাহলে এ বারের ভ্যালু আমি কত রাখবো, এ এর ভ্যালু আর বি এর ভ্যালুটা চেক করো। এ এর ভ্যালু ছিল 0, তাহলে এ বারের ভ্যালু আমি লিখবো 1 প্লাস দিব বি এর ভ্যালু কত এখানে 0, তাহলে আমরা কত বি এর ভ্যালু তো 0ই বসাবো কারণ বি তো কি বি তো বার না শুধু বি না, তাহলে এ বার প্লাস বি 1 প্লাস 0 সমান কত হবে, সমান হবে 1। বোঝা যাচ্ছে? এই যে আমাদের রেজাল্ট, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট, মিলে গেল না? বাকি 3 ভাবে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বাকি 3 ভাবে আমাকে একটু দেখিয়ে দিবে। সোহান ভাইয়ের গ্রুপে পোস্ট, হ্যাঁ সোহান ভাইয়ের গ্রুপেও করতে পারো অথবা 10ms এসএসসি এইচএসসি এই গ্রুপটাতেও তোমরা তোমাদের হোমওয়ার্ক পোস্ট করতে পারো, দুইটা গ্রুপেই করো, আমি দুইটা গ্রুপে চেক করব যখন যেটা অ্যাপ্রুভ হয় আর কি, সমস্যা নেই। 10ms এসএসসি এইচএসসি আরেকটা আছে সোহান সায়েন্স কেয়ার, দুই গ্রুপেই আমি অ্যাক্টিভ থাকি, দুই গ্রুপেই তোমাদের হোমওয়ার্ক চেক করা হবে। ওকে বুঝেছি, হোমওয়ার্ক কি বুঝতে পেরেছো কি হোমওয়ার্ক থাকলো? আপু একভাবে করিয়ে দিয়েছে a ইকুয়াল 0 b ইকুয়াল 0 দিয়ে আপু অঙ্কটা করে দিয়ে তোমাদের প্রুফ করেছে যে a বার প্লাস b এই রেজাল্টটা আসে, এই সমীকরণ থেকে সবসময় এই রেজাল্ট আসে। বাকি 3 ভাবে আপুকে হোমওয়ার্কটা করে দেখাবে তোমরা, বুঝেছো? আচ্ছা 10ms এসএসসি এইচএসসি এসএসসি এইচএসসি। আচ্ছা পরেরটাই আমরা যাই, চলো পরেরটা হচ্ছে এ বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার, এ বি বার ইকুয়াল এ বার প্লাস বি বার। তাহলে আমরা আবার এটা ভ্যালু ধরে নেই, এইটুকু আমরা করতেছি রাইট হ্যান্ড সাইডের জন্য করছি, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডের জন্য কি কি আছে, এ এ বি এটার উপরে হোল বার দেওয়া। এখন আমরা এর ভ্যালু ধরে নিব 0, বি এর ভ্যালু ধরে নিব 0। তাহলে এখন আমরা করি 0 মাল্টিপ্লাইড বাই 0, এখানে একটা বার আছে, 0 সাথে 0 মাল্টিপ্লাই করলে কত হয়, 0ই আসবে না, কিন্তু উপরে কি একটা হোল বার আছে, তাহলে 0 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে এখানে 1। বুঝা গেছে? এটা ছিল রাইট হ্যান্ড সাইডের জন্য। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, এ বার প্লাস বি বার, এর ভ্যালু কত ধরেছিলাম 0, তাহলে এবার আমরা 0 জায়গায় এখানে কত লিখবো 1 প্লাস বি বার, বি এর ভ্যালু যদি 0 হয় বি বার এর ভ্যালু হবে 1, তাহলে 1 প্লাস 1 কি এখানে কি 10 লিখবো না, 10 কিন্তু লেখা যাবে না, আগেই বলেছি যে কি হয় 1 লিখতে হবে না হলে 0 লিখতে হবে, 1 প্লাস 1 করে তো 0 হয় না, তার মানে এখানে আমরা ভ্যালু লিখে দিব 1। 1টা কার ভ্যালু, 1টা কার ভ্যালু, 1টা ভ্যালুটা হতে পারে কি এই যে এ বার প্লাস বি বার, এটা করলে রেজাল্ট আসতেছে 1। ঠিক একইভাবে এই পাশে এ বি হোল বার করলে রেজাল্ট পাচ্ছি আমরা 1, অর্থাৎ এই বোথ সাইড হচ্ছে সমান। আমি এটা শুধু এ আর বি এর ভ্যালু 0 0 ধরে করেছি, বাকি 3টা ক্ষেত্রে কিভাবে হয় সেটাও আমাকে এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড প্রুফ করে দিবে। মনে থাকবে হোমওয়ার্ক এটাও থাকছে, হোমওয়ার্ক করে গ্রুপে আপুকে মেনশন দিয়ে দিবে, ছবি দিয়ে দিতে পারলে আরো ভালো, কারণ ছবি দিলে আমার চোখে মানে তাড়াতাড়ি পড়বে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা ওকে ওকে
ঠিক আছে, চলো পরেরটা যাই। আর হোমওয়ার্ক গুলো কেন দিচ্ছি, কারণ দেখো বারবার এগুলো প্রমাণ করতে করতে তোমাদের এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। সো এরপরে যখন তুমি পরীক্ষার হলে তোমাদেরকে বিভিন্ন এরকম সরলীকরণ করতে দিবে মূলত, হ্যাঁ, বিভিন্ন সমীকরণ দিয়ে বলবে এটাকে সরল করে ফেলো। সো তোমার যদি এই ইকুয়েশন গুলো ভালো করে মনে থাকে বা মুখস্থ হয়ে যায় করতে করতে, তুমি কিন্তু খুব কম সময়ে সরলীকরণ বা সমীকরণটা করবে, এবং সেই ক্ষেত্রে এই A0 B0 এত কষ্ট করা লাগবে না। এখন শুধু শেখার জন্য এটা করতে হবে, তখন দেখবা আরো সহজে সমীকরণ তুমি সলভ করতে পারছো। চলো, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট সহায়ক সমীকরণের ক্ষেত্রে। এখানে কি আছে, এর উপরে দুইটা বার দেওয়া আছে। এই ক্ষেত্রে কিন্তু কেস 4টা হবে না, 2টা হবে, কারণ প্রত্যেকের ক্ষেত্রে আমরা কেস আসে কয়টা করে, 2টা করে কেস আমরা 2টা ধরতে পারি। এর ভ্যালু হয় 0 হবে, না হলে 1 হবে, এই যেটা একটা 2টা কেস। বি এর ভ্যালুর ক্ষেত্রে বি হবে 0 হবে, না হলে 1 হবে। তো এর আগে যতগুলো আমরা করছিলাম প্রত্যেকটা কি চলক আমাদের কয়টা করেছিল, 2টা করেছিল না, তাহলে 2 2 করে 4টা করে আমাদের কাছে কেস আসতেছিল। এখন কিন্তু চলক আমাদের মাত্র একটা, শুধুমাত্র একটা এ। তাহলে শুধুমাত্র একটা এ হলে আমাদের কেস কয়টা আসবে, 2টা আসবে। হয় এর ভ্যালু 0 হবে, না হয় এর ভ্যালু কত আসবে, 1 আসবে। আমি 0 ধরে করে দিচ্ছি, আপুকে তোমরা 1 ধরে করে দিবা, হোমওয়ার্ক থাকলো। দেখো এর ভ্যালু আমরা কত ধরেছি, 0 0 ধরলাম না। তাহলে এখন আমাদেরকে সমীকরণটা দিয়েছে, এ বার ব্র্যাকেট দিয়েছে, আরেকবার ব্র্যাকেট দিয়ে এটার উপর হোল বার দিয়েছে। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এতটুকুর কাজ করি। দেখো এ বারের ভ্যালু এখানে কি, এর ভ্যালু 0 আছে, তাহলে এবার আমি কত লিখবো, 1 লিখবো। 1 লিখেছি, ওকে। 1 লেখার পরে এখানে একটা সুন্দর করে বার দিবা, আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে আরেকটা বার দিবা। বুঝা যাচ্ছে? দেখো 1 দিলাম, দেওয়ার পর একটা বার দিলাম, মানে এর ভ্যালুটা আমি পুট করলাম, তারপর একটা বার দিলাম, ব্র্যাকেট দিয়ে আবার একটা বার দিলাম। দেখো 1 এর উপরে বার, এখানে কি ছিল বলেছিলাম যে বার থাকা মানে কি, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। সো এখানে যেহেতু 1 এর উপরে বার, তাহলে 1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে আমরা কত লিখবো, 0 লিখবো। প্রথম ব্র্যাকেটে বার পর্যন্ত আমাদের কাজ শেষ, লাস্ট ব্র্যাকেটটা লিখলাম, তার উপর একটা বার আছে, আবার বার থাকা মানে কি, যে ভ্যালুটা অপোজিট হয়ে যাবে। সো 0-র উপরে যেহেতু বার আছে, এটার ভ্যালু কত আসবে, 1 আসবে। আচ্ছা 1টা কার ভ্যালু বলো তো, 1টা কার ভ্যালু কি আমাদের বলতে পারবে, 1টা কার ভ্যালু বলতে পারবে? এর ভ্যালু আমরা এখানে 0 ধরে নিয়েছিলাম, কিন্তু আমি অঙ্ক করার সময় একটু চালাকি করে কত লিখেছিলাম, 1 লিখেছিলাম, তাই না? তাহলে অর্থাৎ এর ভ্যালু যদি তুমি 1 রাখো, রেজাল্ট কত আসবে, 1ই আসবে, অর্থাৎ এর ভ্যালুটাই ব্যাক করবে। আপু তোমাদেরকে 1 দিয়ে রেজাল্টটা দেখে গেল, মানে দেখিয়ে গেল, তোমরা 0 দিয়ে আপুকে হোমওয়ার্ক করে প্রুফ করে দিবে যে এই সমীকরণের ক্ষেত্রে সব সময় কি, এর যা রেজাল্ট থাকে সেই রেজাল্টটাই ফিরে আসে। ঠিক আছে, আপু তোমাদের এর ভ্যালু যখন 1 এটা দিয়ে দেখিয়ে দিল, তোমরা এর ভ্যালু যখন 0 সেটা দিয়ে আমাদেরকে প্রুফ করে দিবে। আমার হাতের লেখা আসলেই অনেক খারাপ, এখন কি করব বলো, এখন তো ঠিক করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখো তার মধ্যে হয় কি, এখন আসলে এভাবে মানে খাতা কলমে আর লেখাটা ওইভাবে হয় না। এখন বেশিরভাগ সময় টাইপ করি, কোডও লিখি, ওইটাও কম্পিউটার, সবকিছু আর কি কম্পিউটার বেসড হয়ে যাওয়ার কারণে আপুর আর লেখার সুযোগই হয় না। তা স্টুডেন্ট এর আগে তোমাদের সময় যখন স্কুল কলেজে ছিলাম, তখন যা হাতের লেখার অবস্থা ছিল, এখন আর কেউ মনে হয় পড়তেই পারে না। আমি রিয়েলি সরি যে তোমাদের এত কষ্ট হচ্ছে আমার লেখা বোঝার জন্য। আচ্ছা, কোন গ্রুপ কোন অ্যাপে, অ্যাপস নাই, ফেসবুকের মধ্যে আমাদের ফেসবুকে গ্রুপ আছে 10ms SSC HSC, এই গ্রুপটাতে দিয়ে দিতে হবে 10ms SSC HSC লিখে দিই। ইরেজার এসে বসে আছে। এটা আমাদের গ্রুপ নেম। এই গ্রুপে গেলেই দেখবা যে তোমাদের এইচএসসি কোর্স করার সব ভাইয়ারা, সব আপুরা, সবাই আমরা এই গ্রুপে আছি। ঠিক আছে, আপুকে হোমওয়ার্কটা যখন দেবে তখন শুধু আপু পারলে আপুর একটা ছবি দিয়ে দিবে, আর সাথে কি, সাথে আপুকে মেনশন করবে, অবশ্যই আমাকে মেনশন করবে, নাহলে কিন্তু আমার কাছে নোটিফিকেশন যাবে না। মেনশন করবে, আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সবগুলো হোমওয়ার্ক করে আপুকে জমা দেবে, আপু ওখানে চেক করে দিবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
এটা বুঝো নাই? এটা আরেকবার, আচ্ছা ঠিক আছে, এটার হোমওয়ার্ক থাকবে না, চলো এটা আরেকবার করে দিই, আমি আরেকটা কেস করে দিই তোমাদেরকে। আচ্ছা দেখো, এখানে এর আমরা একটা ভ্যালু ধরে নিই যে এর ভ্যালু ইদার 0 হবে না হলে 1 হবে। আমি এটার ভ্যালু ধরলাম 0, এর ভ্যালু আমি কত ধরে নিয়েছি? 0 ধরে নিয়েছি। এখন আমি সমীকরণটা লিখব। প্রথমে একটা এ আছে, ব্র্যাকেট দিয়ে একটা বার আছে, তার উপর আরেকটা ব্র্যাকেট দিয়ে আরেকটা বার আছে, তাই না? তাহলে আমরা প্রথমে এর জায়গায় একটা 0 লিখি, কারণ আমি এর ভ্যালু ধরেছি 0। তারপর একটা ব্র্যাকেট দিয়ে এর উপর একটা বার দেই, তারপর আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা বার দিই, ঠিক আছে? দেখো 0-র উপরে একটা বার আছে না, বার থাকা মানে কি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না, সো 0 থাকলে এখানে আমরা অপোজিটে 1 লিখে দিব। বুঝা যাচ্ছে? 0-র জায়গায় আমরা লিখে দিব 1 লিখলাম, তাহলে এই বারের কাজ কিন্তু শেষ। এখন আরেকটা ব্র্যাকেট দিব, এইটার উপরে একটা বার দিয়ে দিব, এই যে এই বারটা দিলাম, তাহলে 1 কে যদি আমি চেঞ্জ করে ফেলি রেজাল্ট কত আসে? 0। এখন কি সবাই বুঝতে পেরেছো? এখন কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। আচ্ছা, এবার আমরা পড়বো বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য ইংলিশে যাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড থিওরেম। কি বলা হয়? ডিস্ট্রিবিউটেড থিওরেম। ডিস্ট্রিবিউটেড থিওরেম বলতে কি বোঝায়? যে এই জিনিসটা আমরা কি ডিস্ট্রিবিউশন করি না, আমরা অনেক কিছু নিয়ে এসে কি ডিস্ট্রিবিউট করে দেই না, অর্থাৎ সবার মাঝে যে ভাগ করে দেওয়া, এইখান থেকে এই নামটা এসেছে ডিস্ট্রিবিউটেড থিওরেম। দেখো এখানে আমাদের 4টা থিওরেম দেওয়া আছে, 4টা থিওরেম দেওয়া আছে, তার মধ্যে প্রথম 2টা একদম ডিস্ট্রিবিউটেড থিওরেমের মধ্যে পড়ে, বাকি 2টাকে আমরা বলি এক্সক্লুসিভ থিওরেম। এক্সক্লুসিভ থিওরেম প্রথম 2টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাকি 2টাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা যেটা নিয়েছি a ইন্টু বি প্লাস সি ইকুয়াল এ বি প্লাস এসি। এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে 3টা কেস, আপু এখানে একটা কেস করে দিবে তোমাদেরকে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক হিসাবে থাকছে। দেখো এখানে আমরা এর ভ্যালু কত ধরবো? এর ভ্যালু আমি 0 ধরবো, বি এর ভ্যালু আমি 0 ধরবো। দেখো দেখি কি হয়। এর ভ্যালু আমি 0 ধরলাম, বি এর ভ্যালু আমি 0 ধরেছি। এইবার এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল কত হবে? আমরা করছি এটা রাইট হ্যান্ড, না লেফট হ্যান্ড সাইডের জন্য, লেফট হ্যান্ড সাইডের জন্য। আমার বোর্ডটা একদম উল্টা হয়ে গেছে, বুঝছো? আমার বারবার ভুল হয়ে যাচ্ছে। আমরা শুধু এই পার্টের জন্য এখন করতেছি। সো এর ভ্যালু আমি 0, বি এর ভ্যালু আমি 0, তাহলে এখানটা 0 দেই, বি এর ভ্যালু আমি এখানটা 0 দেই, প্লাস দেই, সি এর ভ্যালু কি দিব? সি এর ভ্যালু কিন্তু আমরা ধরে নিয়ে নিই। চলো আমরা সি এর ভ্যালুকেও 0 ধরি। আচ্ছা, সি এর ভ্যালু 0 ধরলে এখানে কত? এখানে 0 বসাবো। রেজাল্ট কি আসে বলো তো? 0। এইবার আসি এই পাশে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল এ বি প্লাস এ সি। এর ভ্যালু কত? 0। বি এর ভ্যালু কত? 0 প্লাস এ সি না 0 0, টোটাল কত আসে? একটা 0। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা কি আমাদের মিলে গেল না? দেখো এ প্লাস এ বি প্লাস এসি, এই যে এই পার্টে কিন্তু এটাই লেখা ছিল এ বি প্লাস এসি। তাহলে আমরা কি এর ভ্যালু 0 ধরেছি, বি এর ভ্যালু 0 ধরেছি, এর ভ্যালু আবার 0 ধরেছি, সি এর ভ্যালু 0 ধরেছি, আলটিমেট রেজাল্ট এসেছে আমাদের 0। গতবারেও আমরা কত পেয়েছিলাম? একটা 0 পেয়েছিলাম। তাহলে কি দুই পাশটা আমরা সমান, আমরা কিন্তু প্রুফ করতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করো, এর আগে যতগুলো কেস ছিল বা যতগুলো আমরা এর আগে সমীকরণ সলভ করলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল বা চলক কিন্তু দুইটাই ছিল, এ ছিল আর বি ছিল। কিন্তু এখন এইবার এসে কি হচ্ছে, এটা নতুন আরেকটা ভ্যারিয়েবল চলে এসেছে, সেটা কি? সি। তাহলে আমাদের ভ্যারিয়েবল বা চলকের সংখ্যা কয়টি? 3টি। তাহলে এখানে কতগুলো কেসে প্রুফ করা যাবে বা প্রুফ করা উচিত? প্রত্যেকটা কেসের জন্য আমাদের দুই ভাবে এটা প্রমাণ করা যায়, তাই না? যে এর ভ্যালু 0 অথবা 1, বি এর ভ্যালু 0 অথবা 1। এবার যেহেতু সি আসছে, তাহলে সি এর দুইটা ভ্যালু হতে পারে, 0 অথবা 1।
টোটাল কেস হচ্ছে কয়টা? 6টা। আপু তোমাকে একটা দেখালো যেখানে সবার ভ্যালু আপু 0 ধরেছিল, 0 ধরার পর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আপু প্রুফ করে দেখেছে। বাকি কেসগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কে আপুকে দেখাবে, ঠিক আছে? অ্যাটলিস্ট বাকি 5টা কেসের মধ্যে 2টা কেস আমাকে করে দেখাতেই হবে। হোমওয়ার্কে যে কোনো 2টা কেস করবে, আমি যেটা করে দিলাম এটা বাদ দিয়ে, ঠিক আছে? আচ্ছা চলো পরেরটাই করি। বুঝা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত যা ছিল সব বুঝেছি? আজকে অনেক হোমওয়ার্ক? আজকে অনেক হোমওয়ার্ক না, একটু হোমওয়ার্ক তো করতে হবে। তোমরা এখন বড় ক্লাসে পড়ো না, তোমরা কি এখনো বাচ্চা বলো? প্রথম দিন তো আমি অনেক অল্প হোমওয়ার্ক দিয়েছি। এখন এই হোমওয়ার্ক গুলো না করলে না পরের ক্লাসটা দেখো, একদিন পরে তোমাদের আবার আরেকটা ক্লাস আছে, সো ওই ক্লাসটার জন্য একটু টাফ হয়ে যাবে তোমাদের, সেজন্য হোমওয়ার্ক গুলো করে সবকিছু ঝালিয়ে রাখতে হবে। আচ্ছা চলো, এবার আরেকটা আছে, আরেকটা সমীকরণ, এটা আমরা একটু দেখি। a প্লাস বিসি। আচ্ছা গতবারেরটা আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, দেখো এটা মনে রাখার জন্য বা ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন যে সমীকরণটা থাকে এটা মনে রাখার জন্য সহজ ওয়ে হচ্ছে, বিভাজন মানে কি? প্রথমে বললাম না ডিস্ট্রিবিউট করে দেওয়া, ভাগ করে দেওয়া। এখানে তুমি ভাগ করে দিবে। দেখো একসাথে কারা কারা আছে এখানে, বি প্লাস সি, এরা দুজন কি ব্র্যাকেটের মধ্যে একসাথে আছে না? যারা একসাথে থাকবে বা আরেকজন যে একা থাকবে, একাকে তুমি সবার মধ্যে ভাগ করে দিবে। সো এখানে একা কে আছে? এ কিন্তু একা, আমাদের সিঙ্গেল এ আছে, আর এখানে মিঙ্গেল বা ডাবল হয়ে আছে কে? আমাদের বি প্লাস সি। তাহলে যে সিঙ্গেল থাকবে সে কি? সে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। এই যে আমি এখানে ভাগ করে দিয়েছি, একবার এর সাথে বি কে দিয়েছি, আবার এ কে আবার সি এর সাথে দিয়েছি, অর্থাৎ ডি এবং সি এর মাঝে আমি এ কে ভাগ করে দিলাম। এবং মধ্যে সাইনটা কি হবে দেখো, মধ্যে সাইনটা হবে প্লাস, অর্থাৎ বি এবং সি এর যে সাইনটা ছিল মধ্যে প্লাস এসেছে, আর এই টোটালটার সাথে এর রিলেশনশিপটা ছিল কি? গুণ, তাই না? তাহলে যখন আমরা ভাগ করব তখন আমরা কি একজনের সাথে ওকে গুণ করে দিব, আর মধ্যে যে সাইনটা থাকবে এই সাইনটা বসিয়ে দেব। বোঝা যাচ্ছে? কি বি প্লাস সিও মিঙ্গেল, শুধু আমি আর এই সিঙ্গেল কে? এসিড। এসিড তো এসিড তো সিঙ্গেল না। এসিডের সাথে আমরা সবসময় একটা জিনিস পড়ি, এসিডের সাথে আমরা পড়ি বেস। এসিড কখনোই সিঙ্গেল না, এসিড সবসময় তার বেস কিনে সাথে করে। চলো পরেরটা দেখি। ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন সমীকরণ উপপাদ্যের ক্ষেত্রে আমাদের আরেকটা যে সমীকরণটা এখানে লেখা আছে এটার ক্ষেত্রেও কিন্তু সেমই হবে। তোমরা কি কেউ মানে বুঝতে পারছো যে কিভাবে ভাগ করেছি? এখানে সিঙ্গেল কে আছে বলো, একা কে আছে? এখানে এই এটা একা আছে, আর একসাথে কারা কারা আছে? বি সি কে একসাথে রেখেছি আমরা, তাই না? তাহলে কি হবে? বললাম না যে সিঙ্গেল থাকবে সে বাকি যারা মিঙ্গেল থাকবে তাদের সাথে ভাগ হয়ে যাবে। সো এক্ষেত্রে কি হবে? এটা যেহেতু সিঙ্গেল আছে, এ বি এবং সি এর মধ্যে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে, কিন্তু ভাগটা হবে কিভাবে? রিলেশনশিপটা আমাদেরকে আবার ক্লিয়ার করে বুঝতে হবে। বি এবং সি যারা একসাথে আছে তাদের মধ্যে সম্পর্কটা কি? তারা একজন আরেকজনের সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, অর্থাৎ ভাগ হবার পরে তাদের মধ্যে সম্পর্কটা মাল্টিপ্লাই থাকবে। ঠিক যেমন গত স্লাইডে ভাগ হওয়ার পরেও তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাই কিন্তু বহাল ছিল, অর্থাৎ ভাগ হওয়ার পরে সম্পর্ক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। সম্পর্ক যেহেতু তাদের প্লাস মাইনাসে ছিল, সম্পর্ক প্লাস মাইনাসেই থাকবে। তাই বোঝা যাচ্ছে? পরের বারের ক্ষেত্রে যারা একসাথে আছে আমাদের বি এবং সি এর সম্পর্কটা কি? তারা একজন আরেকজনের সাথে গুণ অবস্থায় বা মাল্টিপ্লাইড হয়ে আছে। তাহলে পরবর্তীতে যখন এ তাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে তাদের এই সম্পর্কটাই কিন্তু বহাল থাকছে, তাদের সম্পর্কটা কি? মাল্টিপ্লাই, তাদের মধ্যে কিন্তু মাল্টিপ্লাই থাকছে। কিন্তু এর সাথে যাদের এদের সম্পর্ক যা যা সেই সম্পর্কটা ওরা মেনটেন করবে। এদের দুজনের সাথে প্লাস অবস্থায় থাকতে চেয়েছে, তাই না? এ এই বিসি এর সাথে প্লাস অবস্থায় থাকতে চেয়েছে, তাই যখন আমরা এ সিঙ্গেলকে বি এবং সি এর মধ্যে ভাগ করে দিব তখন আমরা কি করব? এ যা চেয়েছে সেভাবেই আমরা রাখবো, অর্থাৎ বি এবং সি এর সম্পর্কটাও আমরা মাল্টিপ্লাই রাখবো। ভাগ করার সময় এ চেয়েছিল এদের সাথে যোগ হতে, তাই ভাগ করব আমরা কি? এর সাথে বি কে যোগ করব, আবার এর সাথে সি কে যোগ করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? লিখতে হবে। আমি যা বুঝিয়েছি বিভাজন লটা তোমাদেরকে যেভাবে পড়ালাম তোমরা কি বুঝতে পেরেছো? ইয়েস, বুঝে গেছে না? থ্যাংক ইউ শাকিল আহমেদ।
বোঝা গেছে? বোঝা গেছে? বলতে হবে। বুঝতে পেরেছো বিভাজন লটা আমরা কিভাবে বিভাজন করছি বা সিঙ্গেলকে কিভাবে ভাগ করে দিচ্ছি মিঙ্গেলদের মাঝখানে, এটা কি বোঝা গেছে? আচ্ছা 100%। ওকে, সো আমরা বিভাজন ল নিয়ে আর পড়ার কিছু নেই। বিভাজন লটা তোমরা চাইলে বাসায় আবার কি এ বি সির ক্ষেত্রে 0 1 0 1 0 1 দিয়ে করে দেখতে চাও, মানে করে দেখতে পারো। আমি এটাকে আর হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি না, কারণ এত হোমওয়ার্ক আসলে দেওয়া উচিত হচ্ছে না, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এটা অবশ্যই বাসায় একটু করে দেখবে, করে দেখার চেষ্টা করবে। আমাদের মূল লক্ষ্য যে এই সমীকরণগুলো মনে রাখা, হ্যাঁ মনে রাখা, বিভাজন ল মনে রাখবে যে একজন সিঙ্গেল ছিল, বাকি দুজনের মধ্যে যারা মিঙ্গেল ছিল তাদের মধ্যে আমি তাকে ভাগ করে দিয়েছি। কিভাবে ভাগ করে দিয়েছি? সবার সাথে সবার সম্পর্ক সঠিক রেখে, কারোর সাথে কারোর সম্পর্ক ভাঙবে না। বি এবং সি এর মধ্যে সম্পর্ক ছিল মাল্টিপ্লাই, তাই সম্পর্ক এখানে এসেছে মাল্টিপ্লাই। এ আবার এদের মধ্যে মিঙ্গেলদের মধ্যে ঢুকতে চেয়েছে প্লাস হয়ে, তাহলে প্রত্যেকের সাথে আমরা কি তাকে কি করেছি, এ কে বি এর সাথে প্লাস করছি, এ কে সি এর সাথে প্লাস করেছি, এবং তাদের সম্পর্কটাকে বহাল রাখার জন্য আমরা কি বি এবং সি এর মধ্যে যে মাল্টিপ্লিকেশন ছিল সেই মাল্টিপ্লিকেশন দিয়ে দিয়েছি। বোঝা গেছে না? পরেরটাই আমরা যাই, চলো। আচ্ছা, এরপরে আমরা আসবো এক্সঅর লজিক গেট। এক্সঅর লজিক গেট বলতে কি বোঝায়? এক্সঅর গেট কিংবা এক্সঅর লজিক গেট বলতে বোঝায় যে এক্সক্লুসিভ গেট। কিছু কিছু গেট আছে যেগুলো আমরা কি এক্সক্লুসিভ গেট বলে থাকি, এবং এক্সক্লুসিভ গেট মূলত ইউজ করা হয় ভোটিং সিস্টেমের ক্ষেত্রে, যে দুইটা শূন্য হলে আমরা এক লিখবো, বা দুইটা এক হলে আমরা শূন্য লিখবো, এই ধরনের। দেখো এটা আমরা করার সময় তোমাদেরকে আমরা সুন্দর করে পড়িয়ে দিব। দেখো প্রথমটা করি। এক্সঅর লজিক গেট কি হবে? বিজোড় সংখ্যক এক হলে আউটপুট সবসময় এক হবে। এক্সঅর লজিক গেটে কি হবে? যদি বেজোড় সংখ্যক এক হয় তাহলে আউটপুট সবসময় এক হবে। এখানে আমি তোমাদেরকে একদম 0 1 0 1 সবগুলা কেস লিখে দিয়েছি যাতে তোমাদের এখন পড়াটা সহজ হয়। এই যে সিস্টেমটাকে বলে, এই সিস্টেমটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। কি বলে এটাকে? ট্রুথ টেবিল। হ্যাঁ, বাংলায় যার নাম হচ্ছে সত্যক সরণি। অর্থাৎ একটা সমীকরণ যে সত্য এটা তুমি কিভাবে প্রমাণ করবে? এই সত্যক সরণি কিংবা ট্রুথ টেবিল দিয়ে। এতক্ষণ ধরে আমরা প্রত্যেকবার চারটা কেস করে আপু তোমাদেরকে প্রথম থেকে প্রুফ করাই আসছিল না, এটাই খুব সহজে করা যায় এই সত্যক সরণি বা ট্রুথ টেবিল দিয়ে। যে হোমওয়ার্ক গুলো তোমাদেরকে আমি দিয়েছি সেই হোমওয়ার্ক গুলোকে সহজে করার উপায় হচ্ছে এই ট্রুথ টেবিলটা ব্যবহার করা। এই জন্যই প্রথমে মনে হচ্ছিল যে আপু অনেক হোমওয়ার্ক দিয়ে ফেলেছে, কিন্তু আসলে কিন্তু না। যখন তুমি সত্যক সরণি বা ট্রুথ টেবিলটা ব্যবহার করে ওইগুলো করার চেষ্টা করবে, দেখবে একদম সময় লাগছে না। বোঝা যাচ্ছে? আপু অনেক আগে ট্রুথ টেবিল বোঝাতে বলছিলাম না, প্রথমে ট্রুথ টেবিল বুঝিয়ে দিলে তো হবে না, আস্তে আস্তে আসতে হবে। দেখো ট্রুথ টেবিল আমরা করি। আমরা কি বলেছিলাম? এর ক্ষেত্রে কয়টা কেস হতে পারে? দুইটা কেস হতে পারে। আবার বি এর ক্ষেত্রে কয়টা কেস হতে পারে? চারটা কেস হতে পারে। দেখো আমরা চারটা কেস এখানে লিখেছি, এই যে এর চারটা কেস, বি এর চারটা কেস। এর ভ্যালু যখন আমি 0 ধরেছি, বি এর ভ্যালু আমি 0 লিখেছি। এবার এর ভ্যালুটা 0ই রাখলাম, বি এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিয়েছি। এইবার কি করলাম? আমি দুইটার ভ্যালু চেঞ্জ করে দিলাম। এর ভ্যালু 1 রাখলাম, বি এর ভ্যালু 1 রাখলাম, এবং লাস্ট কেসটাতে বি এর ভ্যালু 1 রাখা সত্ত্বেও বি এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিয়ে 0 বসিয়ে দিলাম। বোঝা গেছে? এখানে আমরা কিন্তু চারটা কেস একটা টেবিলের মধ্যে লিখেছি। টেবিলটা লেখার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 0 0 1 1 তারপর 0 1 0 1। এটা এমনি পড়লেই মুখস্থ হয়ে যাবে। আর যদি এখানে একটা সি আসতো তখন আমরা কি করতাম? 0 0 0, তখন আমরা 0 লিখতাম 3টা, 1 লিখতাম 3টা। আবার বি এর ক্ষেত্রেও 0 1 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, এটা তোমাদেরকে পরবর্তীতে নেক্সট ক্লাসে হয়তো ভাইয়া দেখাবে। আমি আজকে তোমাদের এ এবং বি দিয়ে শুধুমাত্র এটা দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে প্রথমে আমি এর ভ্যালু রেখেছি 0, বি এর ভ্যালু রেখেছি আমি 0। আমাদের এক্সঅর গেট বা যে লজিক গেটের সাইন দেখেছো? এরকম একটা গোল্লা দিবে, এই এখানে দেখায় এরকম একটা সুন্দর করে গোল দিবে, গোলের মধ্যে একটা প্লাস দিবে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। অর মানে কি? যোগ না? মানে এক্সক্লুসিভ অর বলতে কি বোঝাচ্ছে? যে এটা আমরা কি যোগ করব। ঠিক আছে, এখন দেখো এক্সক্লুসিভ অর গেট বা এটার ফাংশনটা কি? এর মূলত ফাংশনটা হচ্ছে এক্সঅর লজিক গেটে বিজোড় সংখ্যক এক হলে, অর্থাৎ এই যে এইখানকার ভ্যালুর কথা বলছে, ভ্যালুর ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক এক হয় আউটপুট কত হবে? আউটপুটও এক হবে। আমি প্রথম দুইটা করে দিচ্ছি, বাকি দুইটার রেজাল্ট তোমাদেরকে আমাকে কমেন্টে বলতে হবে। দেখো প্রথম কেস 0 নিয়েছি, আরেকটা 0 নিয়েছি। এখানে কোনো কি এক আছে? এখানে কিন্তু কোনো এক নাই।
দুইটাই জিরো না, দুইটাই জিরো হলে রেজাল্ট কি হবে, জিরোর সাথে সবসময় একটা জিরোই আসবে। ঠিক আছে, প্রথম কেস আমাদের না। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টার ক্ষেত্রে এর ভ্যালুটা জিরো ধরেছি, বি এর ভ্যালুটা আমি কত নিয়েছি, 1 নিয়েছি। আমাদের এক্সো লজিক গেট কি বলে, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। এখানে কি একটাই আছে না, এক কি বিজোড় না, এক সংখ্যাটা তো বিজোড়, তাহলে যেহেতু এটাকে একটা বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে আমি আউটপুটে কত লিখবো, 1 লিখলাম। বোঝা গেছে? লাস্টের দুইটা কেসে আমাকে রেজাল্টটা বলো তো কমেন্টে, দেখি তো কেমন বুঝেছো। তানিশা হোসেন, লাস্টের দুইটার বলেছি, একবার এখানে জোড় সংখ্যক 1 আছে আর এটাতে বেজোড় সংখ্যক 1 আছে, দুইটার রেজাল্ট আমাকে বলতে হবে এক্সঅর গেটের জন্য। লাস্ট হবে 0। আচ্ছা, 1 and 0 চেঞ্জ লাইফ, 1 1 1 1 1 and 0, অনেকগুলো অ্যান্সার দেখছি। দেখো আমরা এক্সঅর গেটের শর্ত কি ছিল, এক্সঅর গেটের শর্ত, এক্সঅর গেট এবং এক্স নর গেট দুইটা আমরা গেট পড়বো, দুইটা গেটের ক্ষেত্রেই দুইটা শর্তই মনে রাখবে, সবসময় 0 আর 0, যদি পাশাপাশি দুইটা 0 থাকে রেজাল্ট সবসময় 0 হবে। আর যদি এমন হয় যে বিজোড় সংখ্যক 1, মানে একটা 0 একটা 1, তাহলে কি এখানে একের সংখ্যাটা কি বেজোড় না, একটা 1 না, তাহলে এই একটা 1 থাকা মানে কি আউটপুটে সবসময় 1 দিবে। নেক্সট দুইটা কেসের ক্ষেত্রে আমরা দেখি, একটা 1 আছে একটা 0 আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, একের সংখ্যাটা কত, একটি 1 না, তাহলে কি এটা বিজোড় সংখ্যক 1 হলো না, তাহলে বিজোড় সংখ্যক 1 এর জন্য রেজাল্টে আসবে কত, 1। এবং শেষেরটাতে কি হয়েছে, এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে, অর্থাৎ দুইটি 1 আছে, তাহলে কি জোড় সংখ্যক 1 আছে না, জোড় সংখ্যক 1 হচ্ছে না, তাহলে জোড় সংখ্যক 1 হলে আউটপুট কি আমরা 1 দিতে পারবো, আউটপুট কিন্তু 1 আমরা দিতে পারবো না, কারণ আমরা বলেই দিয়েছি এক্সঅর লজিক গেটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। যেহেতু লাস্ট কেসটাতে জোড় সংখ্যক 1 আছে, তাই এইটার রেজাল্ট আমরা দিব 0, কারণ বেজোড় সংখ্যক হলেই আমরা একমাত্র 1 দিতে পারি, যেহেতু এই ক্ষেত্রে জোড় সংখ্যক 1 রয়েছে সেই জন্য আমরা 1 দিতে পারবো না, রেজাল্ট দুইটাই হতে পারে 0 অথবা 1, যেহেতু আমরা 1 দিতে পারছি না তাই সেই কেসটাতে রেজাল্টটা আসবে 0। আমরা কি বুঝতে পেরেছি এক্সঅর গেট, আমাকে কমেন্টে বলতে হবে, কেউ কি বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, অনেকে বলছে বুঝেছি, অনেকে বলছে বুঝি নাই, তাহলে আমরা এটা একটু আরেকবার করি। দেখো শর্ত কি ছিল, এক্সঅর লজিক গেটে বিজোড় সংখ্যক 1, বিজোড় আর জোড় সংখ্যা তো আমরা বুঝি, বিজোড় সংখ্যা কারা কারা বলো তো, 1 3 তারপর কত 5 7, এগুলোকে কি বলে, বিজোড়, বিজোড় বলে না, বিজোড়। আর পরেরটা কি তো 0 2 4 6, এগুলা কি, এগুলো হচ্ছে জোড়, 0 0 2 4 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, 1 3 5 7 এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। বিষয়টা হচ্ছে যখন আমি ট্রুথ টেবিলে এগুলো সাজাবো, সাজানোর পরে আমাদের চেক করতে হবে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আউটপুটে আমাদের কত বিজোড় সংখ্যক 1 আছে নাকি জোড় সংখ্যক 1 আছে। প্রথমটার ক্ষেত্রে কি হয়েছিল, দুইটা শূন্য ছিল, 1 তো নাই, তাইলে এখানে 1 আমি লিখবো কিভাবে, তাহলে এখানে সোজা আউটপুট আমি 0 বসে দেবো, কোনো চিন্তা ভাবনা নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো একটা 0 আছে একটা 1 আছে, কয়টা 1 আছে, একটা 1 আছে, এক সংখ্যাটা কি বেজোড়, তার মানে কি দাঁড়ালো যে বেজোড় সংখ্যক 1 আছে, অর্থাৎ আমি আউটপুটে কত লিখবো, 1 লিখবো, তাই না, কারণ বেজোড় সংখ্যক 1 থাকলেই আউটপুট 1 হবে। পরের কেসটাতে দেখো, পরের কেসটাতে এর ভ্যালুতে 1 আছে বির ভ্যালুতে 0 আছে, অর্থাৎ একটা 1 আছে একটা 0 আছে। এই ক্ষেত্রেও কি, এই ক্ষেত্রেও কি হচ্ছে,
আবার কি বেজোড় সংখ্যক এক হয়ে গেল না? এক একটা বেজোড় সংখ্যা না? তাহলে কি আমরা তো বলেই দিয়েছি বেজোড় সংখ্যক এক হলেই আউটপুট এক হবে, কোনো চিন্তা ভাবনা নেই, এখানে ডিরেক্ট একটা এক বসিয়ে দিবা। বোঝা গেছে? লাস্ট কেস দেখো, এখানে একটা এক আছে, এখানে আরেকটা এক আছে। কয়টা এক আছে? দুইটা এক আছে। এখন বলো দুই কি বেজোড় সংখ্যা না জোড় সংখ্যা? দুই কি? দুই একটা জোড় সংখ্যা। তাহলে কি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে? কি বলেছিলাম? বেজোড় সংখ্যক এক হলে আউটপুট এক হবে। আমাদের এক আসছে দুইটা, তার মানে কি জোড় সংখ্যক এক আছে, আউটপুট কি আমি এক দিতে পারবো? এখন আর এক দেওয়া যাবে না। তাহলে এখন আউটপুট কি দিব? আউটপুট এক না দিতে পারা মানে হচ্ছে আউটপুট জিরো দিব, কারণ আউটপুট তো দুইটাই হতে পারে, হয় এক হবে না হলে জিরো হবে। কন্ডিশনের সাথে মিললে আমরা এক লিখবো, কন্ডিশনের সাথে না মিললে আমরা জিরো দিয়ে দিব। সোজা হিসাব। বোঝা গেছে? এখন বলো কে কে বুঝো নাই, বলতে হবে। না, আমি রোজা থেকে এত কথা বলি, মাথা ব্যথা এখনো করতেছে না, ক্লাস থেকে বেরোনোর পর মনে হয় মাথা ব্যথা করবে। দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বোঝা গেছে? বোঝা গেছে? যা বুঝালাম বোঝা গেছে? আচ্ছা, সায়ন লিখেছে জি আপু, তানিশা বলছে ক্লিয়ার, মিজাউল হাসান ক্লিয়ার, ক্লিয়ার, এসিড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। শিমুল বলছে জি আপু। থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এতক্ষণ ধরে করছিলাম আমরা কি এক্সঅর গেট। হ্যাঁ, এক্সক্লুসিভ অর গেট কি বলা হয় সংক্ষেপে? এক্সঅর গেট। কি বলা হয়? এক্সঅর গেট। এতক্ষণ আমরা এক্সঅর গেট করছিলাম, এখন আমরা কি করব? এক্সনর গেট, কিংবা দেখো এক্সনর গেট। এক্সনর গেটটা কি? যে এক্সঅর গেটের উপরে যদি একটা নট চলে আসে বা একটা বার চলে আসে, সেটাকে আমরা বলবো এক্সনর গেট। লেটস সি, এক্সনর গেট প্রকাশ করা হয় এটার উপরে বারটা কই? এই যে এই বারটা দিয়ে, ঠিক আছে? যে এখানে দেখো এটা সাইন, তাহলে এ এক্সঅর গেট দিবা, তারপর একটা বি দিবা, টোটালটার উপর যদি বার চলে আসে এইটাকে বলা হয় এক্স নট। কি বলা হয়? এক্স নট। এটার নাম হচ্ছে এক্স নট গেট। চলো গতবারের মতোই আমরা এখানে কি প্রথমে চারটা কেস লিখে নিয়েছি। জিরো ধরেছে একবার এর ভ্যালু, পরের বার 0 1 1, বি এর ক্ষেত্রে 0 1 0 1। বুঝে গেছি? এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা আগে ধরে নিলাম, এখন আমরা এটার আউটপুট লিখবো। এক্স নর মানে কি? উল্টা না? গতবারের কেসটা কি ছিল? বেজোড় সংখ্যক এক থাকলে আউটপুটে আমরা এক লিখেছি, তাহলে সব জিরো করে দিয়েছি। এইবার আমরা উল্টাটা করব। যদি জোড় সংখ্যক এক থাকে, জোড় সংখ্যক এক থাকে, তাহলে আউটপুট হবে এক। বোঝা যায়? কত সংখ্যক? জোড় সংখ্যক যদি এক থাকে তাহলে আউটপুট হবে আমাদের এক। বেজোড় সংখ্যাগুলো কি কি ছিল? 1 3 5 7, এই সংখ্যাগুলোকে বলা হয় বিজোড়। জোড় সংখ্যা কি ছিল? 0 2 4 6, এগুলো হচ্ছে জোড়। চলো আমরা এখন চেক করি। প্রথম কেসে এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু কত? 0। তাহলে এখানে কয়টা ওয়ান আছে বলতো? এখানে কয়টা ওয়ান আছে? কোনো ওয়ান কি আছে? এখানে কোনো ওয়ান নাই। আমার শর্ত হচ্ছে জোড় সংখ্যক এক থাকলে। আরে বাবা, যখন একই নাই তখন জোড় আর বিজোড় কি? রেজাল্ট কি লিখবো আমরা? ডিরেক্ট একটা জিরো বসাই দিবা। যেহেতু এক নাই, এক লিখতে পারছি না, জিরো হয়ে গেল। পরের কেস দেখো, একটা জিরো আছে, একটা এক আছে। এখন কি এক কয়টা আছে? একটি আছে। আমাদের শর্তটা কি এবার? জোড় সংখ্যক এক থাকতে হবে। এক কত? এক একটা বেজোড় সংখ্যা না? তাহলে কি জোড় সংখ্যক হলো? হলো তো না। তাহলে বিজোড় সংখ্যক এক যখন হয়েছে তাহলে আউটপুটে আমরা কি দিব? একটা জিরো দিয়ে দিব। কারণ যদি এটা একের সংখ্যাটা জোড় হতো তখন আমরা আউটপুটে এক লিখতে পারতাম। যেহেতু একের সংখ্যাটা বেজোড়, মানে কি এক তো একটাই আছে। এক কয়টা আছে এখানে? এক একটাই আছে, তাহলে আউটপুটে আমরা জিরো লিখবো। পরের কেসটা দেখো, পরের বার এর ভ্যালু আমি এক নিয়েছি, বি এর ভ্যালু আমি জিরো নিয়েছি। ঠিক আছে?
প্রথমে আমি এর ভ্যালু 1 নিয়েছি এবং বি এর ভ্যালু 0 নিয়েছি, তার মানে এখন এখানে 1 কত আছে, জোড় সংখ্যক আছে নাকি বিজোড় সংখ্যক আছে বলো? জোড় সংখ্যক আছে নাকি বিজোড় সংখ্যক আছে? দেখো যেহেতু একটাই আছে, তার মানে কি এটা একটা বেজোড় সংখ্যক না? বেজোড় সংখ্যক 1 থাকা মানে আউটপুটে আমরা কত লিখব? আউটপুটে আমরা কত লিখব? 0 লিখব। কেন? কারণ যদি আমাদের জোড় সংখ্যক 1 থাকতো তখন আমরা আউটপুটে 1 লিখতাম। লাস্টেরটা কি হয়েছে দেখো, 1 আছে 2টি, তার মানে কতগুলো আছে 1? 2টি 1 আছে। 2টি 1 থাকা মানে কি জোড় সংখ্যক 1 আছে, তাই না? 2 একটা জোড় সংখ্যা না? তাহলে জোড় সংখ্যক যখন 1 হবে তখন আমার আউটপুট কি, এইবার আমার কন্ডিশন ফিল করেছে যে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। আচ্ছা, এখানেও ছিল 0। এখন বিষয় হলো আমরা এতক্ষণ ধরে এক্স নর গেট করছি, এখানে একটা ভুল আছে, ভুলটা কি কেউ আমাকে দেখিয়ে দিতে পারবে? বলো তো কমেন্টে। এই গেটটা বা এই ট্রুথ টেবিলের মধ্যে কোথায় ভুল আছে, আপু কোথায় ভুল করেছে, এটা কি কেউ আমাকে দেখিয়ে দিতে পারবে? সেকেন্ডটা কোন, আমাকে শুধু বলো কোন রোতে ভুল আছে। এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, কত নাম্বার রো এর রেজাল্ট আপু ভুল লিখেছে? দুই নাম্বারে ভুল আছে, 2 নাম্বারে ভুল আছে, অনেকেই বলছে। ফার্স্ট রো বলছে একজন 2 নাম্বার, বেশিরভাগই বলছে 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বারটা একটু চেক করি আমরা। 2 নাম্বার রোতে কি হয়েছে, এর ভ্যালু আমি ধরেছিলাম 0, বি এর ভ্যালু 1, আমি রেজাল্টে লিখেছি 0, কেন ভুল হবে? এক্সটর গেটে কি ছিল, লজিক গেটে জোড় সংখ্যক যদি 1 থাকে, এখানে কি জোড় সংখ্যক 1 আছে? 1 এখানে একটাই আছে, 1 একটাই থাকা মানে কি বিজোড় সংখ্যক 1 আছে। তাহলে বিজোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে কি আমি আউটপুট 1 লিখতে পারবো? পারবো না, কারণ জোড় সংখ্যক 1 হতে হবে। যেহেতু এখানে বিজোড় সংখ্যক, তাই রেজাল্ট আমি 0 লিখেছি, এটা একদম ঠিক আছে। আর কি বলো, আর আর কোথায় ভুল আছে বলতে হবে। ফার্স্ট রোতে অ্যান্সার 1 হবে না, আপ্তাহি আমাকে জিজ্ঞাসা করছে। শাকিল আহমেদ, সব ঠিক আছে, এই না ভুল আছে বলতে হবে। ভুল কোথায় আছে? একটা রোতে আমি ভুল লিখেছি, এটাই তোমাদেরকে আমি দিয়েছি পরীক্ষা করার জন্য, কোথায় ভুল আছে। 1 নং, 1 নং, আচ্ছা অনেকেই বলছে 1 নং। চলো এবার দেখি আমরা এতক্ষণ ধরে কোনটা করছিলাম আপু ভাইয়ারা, এক্স নর গেট। কি করছিলাম? এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, জোড় সংখ্যক শুধু 1 না, জোড় সংখ্যক যদি 0 থাকে, জোড় সংখ্যক যদি 0 থাকে, দেখা যাচ্ছে জোড় সংখ্যক যদি 0 থাকে তাহলেও রেজাল্টে কত আসবে? 1 আসবে। এখানে আমাদের রেজাল্ট হবে 1, 0 না। ঠিক আছে, তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে আমরা বুঝলাম যদি জোড় সংখ্যক 1 অথবা 0 থাকে, জোড় সংখ্যক 1 অথবা 0 থাকে, আউটপুট রেজাল্টে উত্তরটা আসবে কত? 1। বুঝতে পেরেছি? ফাইনালি আমি ফার্স্ট থেকেই বলছিলাম, হ্যাঁ তুমি ঠিকই বলেছো আপু, আমরা ইচ্ছে করে এখানে ভুল করেছিলাম যাতে তোমরা এটা একটু মনে রাখো। তাহলে দেখো আমি লাস্টেটা একটু দেখিয়ে দিই একবার। গেট ইন্টিগ্রেশন আর দেখালাম না, ভাইয়া দেখাবে। এখানে দেখো এক্সর গেটের ক্ষেত্রে কি ছিল, বেজোড় সংখ্যক শুধু 1, এখানে আমরা জিরোর কোনো হিসাব করি নাই। ঠিক আছে, বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, বাকি সবার ক্ষেত্রে 0। আর এক্স নর বা এর উল্টা ক্ষেত্রে কি হবে, দুইটা জিনিস দেখবো, এক আমরা কি জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1, দুইটা কেসে যে কোনো একটা হলেই আমরা আউটপুটে 1 লিখবো। যেমন প্রথমটার ক্ষেত্রে জোড় সংখ্যক 0 ছিল, দুইটা 0 ছিল, এখানে একটা 0 এখানে আরেকটা 0, দুইটা 0 থাকার কারণে আউটপুটে আমাদের রেজাল্ট আসছে 1। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে একটা 0 একটা 1, বেজোড় সংখ্যক হয়ে গেছে, সো আমরা আর 1 লিখতে পারি, তখন আসছে 0।
তৃতীয়টার ক্ষেত্রে একটা 1 একটা 0, এটাও বিজোড় কেস। সো আমরা এখানে কি 0 লিখেছি। শেষেরটার ক্ষেত্রে আমরা এখানে একটা 1 পেয়েছি, এখানে একটা 1 পেয়েছি। কয়টা 1 পেয়েছি? দুইটা 1 পেয়েছি। তাহলে দুইটা 1 থাকলে তখন আমরা আউটপুটে 1 লিখেছি। আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা সবকিছু বুঝতে পেরেছি এবং আর কিছু তোমাদেরকে তেমন ভাবে পড়ানোর নেই। ওকে, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আবার তোমাদের ক্লাসের টাইমটা জেনে দিব। আর আপু এতগুলো উপপাদ্য কিভাবে মনে রাখবো? না, উপপাদ্যগুলো মনে থাকবে। উপপাদ্য খুব হাতে গোনা কয়েকটা, সব মনে রাখাও লাগে না। দেখো ডিস্ট্রিবিউটিভ বা বিভাজন যে লটা ছিল ওইটা কিন্তু ইজিলি মনে রাখা যায়। এটা কিন্তু মনে রাখা যায় যে তুমি যে সিঙ্গেল থাকবে তাকে মিঙ্গেলের মধ্যে ভাগ করে দিবে। আপুর এই কথাটাই মনে রাখবা, যে সিঙ্গেল সে মিঙ্গেলের মাঝে ভাগ হয়ে যাবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক সঠিক থাকবে। এটাই হচ্ছে বিভাজন রীতি মনে রাখার কথা। আর একটা যেহেতু তুমি প্রশ্ন করেছো তাহলে তোমাকে এটা দেখিয়ে দিই। বলো, আরেকটা ছিল সংক্ষিপ্ত শোষণ সূত্র। এটা মনে রাখা মানেই সবশেষ। দেখো এখানে ক্ষেত্রে এটাও বিভাজনের মতোই সেম, কিন্তু বিভাজন কি ছিল? বিভাজন কি ছিল যে আমরা সিঙ্গেলকে সবার মধ্যে ভাগ করে দিতাম, কিন্তু এই কেসটা হচ্ছে শোষণ। হ্যাঁ, শোষণ সূত্র। শোষণ সূত্রের ক্ষেত্রে মনে রাখবা যে সিঙ্গেল থাকবে সে এখানে খুবই খুবই ডেসপারেট। সে কি করবে জানো? সে একদম সবকিছু নিজের করে নেবে, শোষণ করে নেবে। সো ডিস্ট্রিবিউটিভ লতে ছিল সে মিঙ্গেলদের মাঝে ভাগ হয়ে যেত যে সিঙ্গেল ছিল। আর শোষণ সূত্রের ক্ষেত্রে যে একা থাকবে সে বাকি সবার জায়গাটাকে দখল করে নেবে। দেখো কি করেছে। প্রথম ক্ষেত্রে কি করবে? এ প্লাস এ বি, এ প্লাস এ বি, আলাদা আলাদা করে দেখাই। এ প্লাস এ বি, এখানে সিঙ্গেল কে শুধু একটা এ না, আর একসাথে কে কে আছে? এ বি আছে না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কে এখানে একা থাকলো? একা আছে কে? এ একা আছে, তাহলে উত্তরে সবসময় এ আসবে। এটাকে তুমি যদি চারটা কেস দিয়ে দেখো, ঠিক আছে, এর ভ্যালু 0 1 ধরবা, বি এর ভ্যালু 0 1 ধরবা, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এ রেজাল্টটাই ব্যাক করবে। এটাকেই বলা হয় সংক্ষিপ্ত শোষণ সূত্র। এখন বিষয় হচ্ছে অনেকে এই শোষণ সূত্রের সাথে ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন সূত্রটাকে গুলিয়ে ফেলে, কারণ তারা বলে কি যে এখানে আপু একটা সিঙ্গেল ছিল আর দুইজন মিলে মিঙ্গেল হয়ে আছে, এটা তো একই একই রকম, তাই না? কিন্তু আপুরা ভাইয়ারা এখানে একটা আমাদের কি পার্থক্য আছে। দেখো গত কেসটাতে এই যে আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, এখানে হচ্ছে এটা বিভাজন বা এটা ডিস্ট্রিবিউটিভ ল ছিল। ডিস্ট্রিবিউটিভ ল এর ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল বা চলক কয়টি ছিল? চলক ছিল এখানে 3টি। এ একটি চলক, বি আর একটি চলক, সি আর একটি চলক। এটা কিসের? ডিস্ট্রিবিউটিভ ল বা এটা বিভাজন সূত্র বা বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে এখানে আমাদের 3টি চলক ছিল। কিন্তু যখন আমরা সংক্ষিপ্ত শোষণ সূত্র করছি, সংক্ষিপ্ত শোষণ সূত্র বা অ্যাবজর্পশন লতে আমাদের কিন্তু ভ্যারিয়েবল বা চলক 2টি, এখানে এ একটা আর এখানে একটা বি। এ বি ছাড়া কোনো সি ডি ই এফ কিছু আছে? কিচ্ছু নেই। সো সংক্ষিপ্ত শোষণ ক্ষেত্র, সংক্ষিপ্ত শোষণ সূত্র, সরি, সংক্ষিপ্ত শোষণ সূত্র শুধুমাত্র 2টি কেসের সাথে মানে রিলেটেড থাকবে। আর ডিস্ট্রিবিউটিভ ল বা কি বিভাজন সূত্রটা 3টি কেস নেবে, 3টি ভ্যারিয়েবল বা চলক নেবে। দেখুন এখানে নিয়েছে এ বি সি নিয়েছে, কিন্তু সংক্ষিপ্ত ক্ষেত্রে কি মাত্র 2টি, এ এবং বি শুধুমাত্র নিয়েছি। বুঝেছি? তাহলে কোনোভাবেই আমরা সংক্ষিপ্তর সাথে ডিস্ট্রিবিউটিভটা মিলিয়ে ফেলবো না। যদি এমন থাকে যে এ বি দুইটাই মাত্র চলক আছে এবং কি একজন সিঙ্গেল একজন মিঙ্গেল ভাবে আছে, কোনোভাবেই কোনো কনফিউশনের কোনো কারণ নেই, আমরা এটা ধরে নেব যে এটা কি, এটা আমাদের অ্যাবজর্পশন লতে আসবে। অ্যাবজর্পশন লতের ক্ষেত্রেটা কি, যে একা থাকবে সে বাকি যে থাকবে তাদেরকে একদম অমিট করে দিয়ে নিজেকেই একদম প্রকাশ করবে, শুধুমাত্র এ রেজাল্ট আসবে, তাই না? কিন্তু এটার সাথে যদি আমি ডিস্ট্রিবিউটিভ লকে করি যে এখানে একজন এটা সিঙ্গেল ছিল আর এরা দুজন মিঙ্গেল অবস্থায় আছে, সিঙ্গেলকে আমরা কি করব? মিঙ্গেলের মাঝে ভাগ করে দিব, তাই না? এ কিন্তু এটাকে খেয়ে ফেলতে পারছে না। কেন? কারণটা কি? কারণ এরা তো আলাদা আলাদা, এরা চলক দুইটা আলাদা। প্রথমে সিঙ্গেল আছে এ, মিঙ্গেল অবস্থায় কে কে আছে? বি এবং সি। এ আলাদা, বি আলাদা, সি আলাদা। তাই এ চাইলে বি সি কে অমিট করে দিতে পারছে না গত কেসের মতো, তাই না? তাহলে এখানে কি করবো? তখন আমরা এ কে বি এবং সি এর মাঝে সুন্দর করে ভাগ করে দিব। দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টাতে কি হয়েছে? দ্বিতীয়টাতেও আমরা দেখছি কি আবার সেম চলক। এখানে দেখো চলক কয়টি? 2টি আছে, একটা এ আছে একটা বি আছে, সি ডি ই এফ আর কিচ্ছু নাই, 2টা চলক আছে। 2টা চলকের মধ্যে আমরা কি খেয়াল করলাম? একজন সিঙ্গেল, বাকি দুজন একসাথে মিঙ্গেল হয়ে আছে। তাহলে কি এটা কোন সূত্র যাবে? অ্যাবজর্পশন ল
বা এটা এ অ্যাবজর্পশন লতে যাবে, যেহেতু মাত্র দুইজন আছে তার মধ্যে একজন সিঙ্গেল, বাকি দুজন একসাথে মিঙ্গেল হয়ে আছে। তাহলে এখানে কি করবে, যে সিঙ্গেল থাকবে সে বাকি যারা মিঙ্গেল থাকবে তাদেরকে সুন্দরভাবে ডিস্ট্রাক্ট করে দিবে, একদম এখন নিজেকে প্রকাশ করবে। বোঝা যাচ্ছে? এই সেম জিনিসটাই যদি তুমি ডিস্ট্রিবিউটিভ ল বা এই বিভাজন সূত্রের ক্ষেত্রে দেখো, সেখানে কি এখানে একজন সিঙ্গেল আছে, বাকি দুজন কি গুণ অবস্থায় আছে, এবং এ বি সি তিনজন কি তিনটা আলাদা আলাদা চলক। এই ক্ষেত্রে আমরা কি করব, আলাদা আলাদা তিনটি চলক হওয়ার কারণে যে সিঙ্গেল আছে সে কিন্তু চাইলেই মিঙ্গেলদেরকে একদম সরিয়ে দিতে পারছে না পৃথিবী থেকে। সো এখানে এ থাকবে, বি প্লাস সি আছে, যেহেতু সে সরিয়ে দিতে পারবে না, তো কি করবে, সে বিভাজন লয়ের মতো সে নিজেকে মিঙ্গেলদের ভিতরে একদম বিভাজন করে দিবে। সো এর সাথে বি যাবে, এর সাথে আবার সি যাবে, মধ্যে যাতে যার যে যে সম্পর্ক ছিল, মাল্টিপ্লাই থাকলে মাল্টিপ্লাই, প্লাস থাকলে প্লাস করে দেবো আমরা। আমরা কি ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়া লাগবে না ভাইয়া, তোমরা একটু আমাদের গ্রুপগুলোতে জয়েন করে ফেলো। গ্রুপে একদম আমাদের যে অ্যাডমিনরা আছে, আমাদের অ্যাডমিনের কিছু সুন্দর সুন্দর আপু আর ভাইয়ারা আছে, খুবই ডেডিকেটেড, তারা তোমাদেরকে একদম এই স্লাইডের একদম তোমাদের লিঙ্কটাই দিয়ে দিবে, তোমরা ডিরেক্ট স্লাইডটাই পেয়ে যাবে ওখান থেকে। আচ্ছা, এইটা আজকে এটা একটু মিসম্যাচ হয়ে গেছে, যে 24cc ক্লাসের সাথে আমাদের এটা, মানে এটা কিভাবে যে হয়েছে আমি জানি না। বিষয় হচ্ছে আমাদের কিছু রিলস শুট চলছে, খুব বিজি ডেজ যাচ্ছে, কয়দিন পরে ঈদ তো এই জন্য একটু বিজি ডেজ যাচ্ছে, আমাদের স্টুডিওটা আমরা ম্যানেজ করে উঠতে পারিনি, বা কিছু একটা এরকম একটা ঘটনা ঘটছে, আমিও জানতাম না। মানে আমাকে ফার্স্টে বলা হয়েছে যে 11টা থেকে তোমাদের ক্লাস, নর্মালি এই ক্লাসটা এখন 11টার মধ্যে, মানে 11টার দিকেই হয়। পরে হঠাৎ করে কালকে আমাকে কল দিয়ে বলছে যে আপু আপনার ক্লাসটা তো টাইমটা একটু চেঞ্জ হয়েছে, এখন এটা 2টায়। যদিও আমি অনেক সকালে 10টার দিকে চলে এসেছি অফিসে, 10টার দিকে বসে আছি, বুঝছো। আমার কিছু করার নেই, যখন মানে তোমাদেরকে 24cc মনে হয় সোহান ভাই আর কনক ভাইয়ের ক্লাস আছে, তো ওই ভাইয়াদেরও বললাম, ওই ভাইয়ারও অনেক ডিসঅ্যাপয়েন্ট যে এটা কেমন কথা, স্টুডেন্টরা কার ক্লাস করবে। মন খারাপ করার কিছু নেই, সবগুলো ক্লাসে থাকছে, তোমরা দেখে নিতে পারবে, ক্লাসটা বুঝে নেবে, হোমওয়ার্ক গুলো করবে, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এখন কোন গ্রুপ, 10ms এসএসসি এইচএসসি এই গ্রুপটাতে জয়েন করতে হবে। আর আমাদের এটার কিছু মেসেঞ্জার গ্রুপও আছে, ওই গ্রুপগুলোতে তোমরা মানে তোমরা কানেক্ট থাকতে পারো, ওখানে আমরা সবাই থাকি, কোনো প্রবলেম বা ইস্যুস হলে আমরা সাথে সাথে নিজেরাই রিপ্লাই দিই একদম। আর গ্রুপগুলোতে হোমওয়ার্ক গুলো দিয়ে দিবে, আপুকে মেনশন করে দিবে, ছবি টবি দিয়ে দিবে, যাতে আপুর চোখের সাথে সাথেই পড়ে, আপুর সাথে সাথে তোমাদেরকে রিপ্লাই করে দিতে পারে, ঠিক আছে? মেনশন অবশ্যই দেবে। আমরা কি বিভাজন ল আর অ্যাবজর্পশন ল বুঝতে পেরেছি? আমি আজকে অ্যাবজর্পশন ল আসলে পড়াতে চেয়েছিলাম না, কিন্তু ওই যে একজন বললো এতগুলো ল মনে রাখতে পারছি না, সো আমি এই জন্য তোমাদের মধ্যে ভাগ করে দিলাম, মানে একদম বিভাজন ল আর অ্যাবজর্পশন ল ভাঙিয়ে দিলাম, যাতে তোমাদের সুন্দর করে মনে থাকে। তোমরা কি অ্যাবজর্পশন ল আর বিভাজন ল এখন মনে রাখতে পারবে? বলো আমাকে। আপুর নাম জারিন তাসনিম, আপু আছে ওই গ্রুপে আছে, দেখতে পারবে। বলতে হবে সবকিছু কি বুঝতে পেরেছো? এখন কি মনে হচ্ছে যে মনে রাখা সম্ভব? দেখো, যতগুলো খুশি তোমার সামনে সমীকরণ দিয়ে দিক, চেঞ্জ করে দিতে পারে, এখানে এর জায়গায় ধরো, এখানে ধরো সি দিল, আর এখানে এ বির জায়গায় ধরো সি আর ডি দিল, সেম জিনিস না? এখানে কি সি আছে, সি এখানে সিঙ্গেল, আর এখানে এর সাথে কে মিঙ্গেল অবস্থা, সি ইন্টু ডি আছে। সি এখানে কয়টা চলক, সি আর ডি মাত্র দুইটা চলক আছে, দুইটা চলক থাকা অবস্থায় একজন সিঙ্গেল বাকিরা মিঙ্গেল, এটাকে আমরা কোন লয়ের মধ্যে ফেলবো? এই যে অ্যাবজর্পশন লয়ের মধ্যে ফেলবো। সো অ্যাবজর্পশন লয়ের মধ্যে যখন এটা পড়বে, তখন আমরা কি জানি যে অ্যাবজর্পশন লয়ের ক্ষেত্রে যে সিঙ্গেল থাকবে সে বাকি সবাইকে একদম শেষ করে দেবে। তো শেষ করে দিয়েছে, সে শুধুমাত্র ডিজে থাকবে। তো এইখানে যদি এটা অঙ্কটা এমন হতো, সি প্লাস সিডি, রেজাল্টে শুধুমাত্র সি আসতো, কারণ দুইটি চলক আছে, তিনটি নয়, দুইটির বেশি চলক নয়, দুইটি চলক আছে সি আর ডি, আর এটাকে সুন্দর করে অমিট করে দেওয়া হয়েছে, সো অ্যাবজর্পশন ল অনুযায়ী রেজাল্ট আসবে সি। বোঝা যায়? আচ্ছা, আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে, মনে হচ্ছিল অনেক ল পড়ছি আমরা, অনেকগুলো নিয়ম কানুন পড়ছি, কিন্তু আসলে এমন কিছু নয়, অল্প কয়টাই খুব বেসিক কিছু জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে সব মনে থাকবে। আর যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি
অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। বারবার কেন বলে যাচ্ছি জানো? কারণ হোমওয়ার্ক গুলো না করলে না তুমি মানে এখন মনে হলো পড়াই দিলাম, মনে হলো খুব সহজ, কিন্তু হোমওয়ার্ক গুলো না করলে পরে দেখবে ভুলে গেছো। পরীক্ষার হলে যে খুব কষ্ট হবে, এই অনেক বড় বড় ইকুয়েশন সলভ করতে অনেক ঝামেলা হবে। আমরা এখনো ঝামেলা ফেস করি। আমি ইউনিভার্সিটিতে, এটা তো এইচএসসি লেভেলের পর, আমি ইউনিভার্সিটিতে এসেও আমি যেহেতু এই সাবজেক্টই পড়ি, যখন এই রিলেটেড কোর্স করছি তখনও পরীক্ষার হলে আমাদের আরো বড় বড় দেয়, সো ওগুলো সলভ করা আরো টাফ হয়ে যায় আমাদের জন্য। বাট লেটস সি, এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আশা করি তোমাদেরও সমস্যা হবে না, করে ফেলবে। আচ্ছা, হোমওয়ার্ক গুলো আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, এই যে এটা ছিল প্রথম হোমওয়ার্ক। এটা A0 = B0 দিয়ে করছি, বাকিগুলো কেসগুলো তোমাদেরকে করতে হবে। এটা ছিল একটা হোমওয়ার্ক। তারপরে এটা আরেকটা, এটা হোমওয়ার্ক দেই নাই, এটা আমি দুইটাই শেষ করে দিয়েছি। আচ্ছা, এইখানে এটা আরেকটা হোমওয়ার্ক আছে। এখানে আমি একটা সাইড মানে A0 B0 ধরে করেছি, বাকি তিনটা কেস তোমাদেরকে প্রুফ করে দিতে হবে আমাকে। আর এই তো শেষেরটাই আমি এখানে একটা একটা কেস করে দিয়েছি, বাকিগুলো আমাকে সলভ করে দিতে হবে। আর এই তো এখানে আরেকটা আছে, এই কেসটাতেও কি আমি একটা একটা করে প্রুফ করেছি, বাকিগুলো আমাকে সলভ করে দেখাবে। শেষ। আর তোমাদেরকে হোমওয়ার্ক দিইনি, মাত্র তিনটা দিয়েছি, তিনটা না চারটা অঙ্ক করে ফেলবা। আর ট্রুথ টেবিল ইউজ করতে পারলে আরো ইজি হয়ে যাবে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি ছিল যে 0 1 0 1 করে আমরা ধরবো। এর ক্ষেত্রে আমরা প্রথমে কি কি বসাবো, দুইটা 0 দুইটা 1। বি এর ক্ষেত্রে আমরা কি ধরবো, একবার 0 দেবো, একবার 1 দেবো, একবার 0 দেবো, একবার 1 দেবো। এখানে যদি তোমাদেরকে আরেকবার আমি দেখাই, এখানে আমরা দেখাই ট্রুথ টেবিলের ক্ষেত্রে যখন আমি, কি হচ্ছে, ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি আমরা যখন এর ঘর লিখবো, পাশাপাশি বি লিখবো, আরেকটা ঘর দিব আমি আউটপুটের জন্য। ঠিক আছে, ইনপুটে আমরা কয়টা ইনপুট টোটাল দিচ্ছি, চারটা। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে কয়টা কেস হতে পারে, দুইটা দুইটা করে, দুইজন আছে, চারটা কেস হতে পারে। সো এর জন্য প্রথমে আমরা লিখবো কি, দুইটা 0 দিব, দুইটা 1 দিব। বি এর জন্য কি লিখবো, 0 1 0 1। এবারে প্রত্যেকের ক্ষেত্রে আউটপুট গুলো লিখবো। ঠিক আছে, যতগুলো হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক গুলো সুন্দর করে ট্রুথ টেবিলের মাধ্যমে করে আপুকে লিখে দিবা যে প্রুফ হয়েছে। আচ্ছা, হোপফুলি আজকে আমাদের ক্লাস শেষ। আজকে আমরা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর নেক্সট ক্লাসগুলোতে সবাই একটু রেগুলার থেকো। আশা করছি 24cc-র সাথে তোমাদের আর আর কি এরকম করে ক্লাস করবে না। এবার আমরা একটু সাবধান থাকবো, অফিসে সবকিছু সাবধান থাকবে। আর এই ক্লাসটা যারা করতে পারোনি তাদেরকেও বলো যেন একটু অ্যাড হয়ে যায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের আগে মনে হয় আপুর সাথে তোমাদের দেখা হবে না। সবাই খুব ভালো থেকো। আর কালকে তো পহেলা বৈশাখ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে, শুভ নববর্ষ এবং ঈদ মোবারক জানাচ্ছি। আমি জারিন তাসনিম, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ।